অন্যান্য যে পোকামাকড়গুলো আছে সেগুলোর ভালো একটা উদাহরণ ঘাসফড়িং বা তেলাপোকা, এই ধরনের যে প্রাণীগুলো, সেই কারণে ঘাসফড়িংটা দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শুরু করি। অনেকে সবাই হলো জয়েন করা হয়ে গেছে প্রায়। আচ্ছা, তাহলে এই ঘাসফড়িংটা পোয়েকিলোরাস পিকটাস, এক ধরনের পতঙ্গ। পতঙ্গ মানে সেটা ইনসেক্ট শ্রেণীর, ঠিক আছে, ইনসেক্ট শ্রেণী। আমরা এর আগেও পড়ে আসছি এটা, যে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা সন্ধিপদী প্রাণী, অর্থাৎ কি এদের হচ্ছে চিংড়ি মাছ খাইছি আমরা জানি, এরকমভাবে আঙুলগুলো বা হচ্ছে এদের যে পাগুলা, ওগুলো কি ভাঁজ ভাঁজ মতো, ঠিক আছে, অর্থাৎ এরকমভাবে সন্ধিপদ, ঠিক আছে, এটাকে জয়েন্ট আছে, অনেকগুলো জয়েন্ট আছে এখানে পায়, এই কারণে এদেরকে আমরা বলতেছি যে সন্ধিপদী প্রাণী। ভালো কথা। এখন এটাকে আর একটা নামেও পরিচিত এই ধরনের প্রাণীগুলোকে, যেমন হচ্ছে লোকাস্ট বা পঙ্গপাল নামে পরিচিত, ঠিক আছে, লোকাস্ট বা পঙ্গপাল। এবং পঙ্গপালগুলো গ্রীষ্মমণ্ডলীয় দেশের ক্ষেত্রে শস্য ক্ষেত্রে অনেক মারাত্মক হুমকি। আমরা এর আগেও খবরে এই নিয়ে জানছি যে পঙ্গপালের আক্রমণ, পাতা মানে শস্যগুলো সব খেয়ে গেছে, এরকম একটা অবস্থা, তাই না? তো এরপরে অনেক কিছু বিষয় আছে, যে এদের বহিকঙ্কালটা হচ্ছে কাইটিনময়। তাছাড়াও এদের যে দেহের সামগ্রিক বাহ্যিক অঙ্গসংস্থান সবগুলো আমরা পড়বো ভিতরে পরপর, কিন্তু আপাতত এইখান থেকে যেটুকু জানা লাগবে, এদেরকে লোকাস্ট বলতেছি, এবং গ্রীষ্মমণ্ডলীয় দেশের শস্যক্ষেত্রের মারাত্মক হুমকি। নেক্সট হচ্ছে আমরা জানবো হচ্ছে এখানে 20,000 ঘাসফড়িংয়ের, এ পর্যন্ত 20,000 ঘাসফড়িংয়ের প্রজাতি শনাক্ত করা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে 20 প্রজাতির বাংলাদেশে পাওয়া যায়। তো এরপরে যদি শ্রেণীতাত্ত্বিক অবস্থানে যাই, ওই যে গতদিন হাইড্রার মতো নিয়ে আমরা হচ্ছে কেন এটাকে আর্থ্রোপোডা বলতেছি, কেন এটি ইনসেক্ট শ্রেণী বলতেছি। ইনসেক্ট শ্রেণী হইতে গেলে তাকে 3 জোড়া সন্ধিপদ থাকতে হবে, ঠিক আছে, এই যে একটা বৈশিষ্ট্য, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, মেইন বৈশিষ্ট্য, মানে একটাই বৈশিষ্ট্য বলো যেটা ইনসেক্ট শ্রেণীতে কেন, মানে করো এখানে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা। তারপর আছে টেরিগোটা গোত্রে, তারপর হচ্ছে অর্থোপটেরা। এই যে অর্থোপটেরা, এটা একটু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জেনে রাখার জন্য, যে একটা নতুন কথা শুনবা, অর্থোপটেরোলজি। তা তোমরা জানো যে লজি কথাটা লগোস বা জ্ঞান থেকে আসছে, ঠিক আছে। তো অর্থোপটেরোলজি মানে হচ্ছে এই যে পঙ্গপাল, তারপর হচ্ছে ঘাসফড়িং, ঝিঝি পোকা, এই ধরনের যে পোকামাকড়গুলো নিয়ে একটা আলাদা শাখা আছে জীববিজ্ঞানের, তাকে আমরা বলতেছি অর্থোপটেরোলজি। অর্থাৎ যাদের ক্ষেত্রে দেখা যাবে 2 জোড়া ডানা আছে, সহজ কথায়, ঠিক আছে। অর্থোপটেরোলজি, এটা একটু মাথায় রাখবা, কোন কোন পোকামাকড়গুলো নিয়ে অর্থোপটেরোলজি। নেক্সট আর্কিডিডি, খাটো অ্যান্টেনা থাকবে, খাটো অ্যান্টেনা থাকলে তাদের আবার আরেকটা ভাগ দিচ্ছি আমরা, আর্কিডিডি। এবং তারপরে পোয়েকিলোরাস পিকটাস, খুবই গুরুত্বপূর্ণ একটাই বৈশিষ্ট্য। কী কী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এক নজরে একটু দেখে নিবা। তো এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বাসস্থান। সাধারণত এটা ঘাস পাতা, শস্য বা শস্যের কচি পাতা আহারও করে, এবং তাই বলে এরা তৃণভূমি, মনে করো চরণভূমি, মাঠ, মরুভূমি সব জায়গায় থাকে, ঠিক আছে, সব জায়গায় এইগুলো দেখা যায়। তবে একটা কথা হচ্ছে যে মনে করতে হবে যে এদের ক্ষেত্রে এই যে ডিম পাড়ার জায়গা, মনে করো হচ্ছে কি হয়, যে জল কেন হচ্ছে স্বাদু পানিতে বা ম্যানগ্রোভ জলাশয়ে পানির ওঠানামা করে, ঠিক আছে, এই কারণে। এবং সাধারণত এতে এদের ডিম পাড়ার জায়গাটা প্লাবিত হয়ে যায়, এই কারণে ঘাসফড়িং কম বাস করে। তাহলে কোন কোন এলাকায়? স্বাদু পানিতে এবং ম্যানগ্রোভ জলাশয়ে, এটা একটু মাথায় রাখবে। এবং সাথে সাথে এরা কিন্তু পরিযায়ী হয়। আমরা জানি যে শীতকালীন যেমন হচ্ছে পাখি আছে, মানে অতিথি পাখির মতো, এরাও কিন্তু এক এলাকার থেকে প্রতিকূল আবহাওয়ায় এক এলাকা থেকে আরেক এলাকায় যায়, তখন কিন্তু একদিনে 15 কিলোমিটার পর্যন্ত এরা কী করতে পারে, মানে যেতে পারে। এটা হলো মন কথা। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা কথা লিখে রাখছি, দেখো, ক্যামোফ্লাগ, ঠিক আছে, ক্যামোফ্লাগ। এই ক্যামোফ্লাগ কথাটা কি? দেখো, এইখানে একটা ঘাসফড়িং আছে সাপোজ, তো পরিবেশের, ও যে বাসস্থানে, ওই পরিবেশের সাথে, মানে পরিবেশের রঙের সাথে ওর যদি দেহের রং মিলে যায়, ঠিক আছে, ওরা সাধারণত অনেক অনেক প্রাণী তোমরা জানো যে গিরগিটি বা অন্যান্য প্রাণী, তাদের হচ্ছে মনে করো হচ্ছে তারা ওই মানে মনে করো একটা সাপোজ গাছে আছে, তো তার দেহের রং পরিবর্তন করলো এমনভাবে যার কারণে বোঝাই যাবে না যে ওখানে একটা গিরগিটি আছে, এরকম একটা অবস্থা। তো এদের যে গায়ের যে রংটা, সেটা যদি তার মনে করো পরিবেশ, যে এলাকায় সে বাসস্থান করতেছে, বসবাস করতেছে, সেই বসবাসের সাথে মিলে যায়, তাকে আমরা এই যে মিলে যাওয়াকে, এটাকে আমরা বলতেছি ক্যামোফ্লাগ, ঠিক আছে, ক্যামোফ্লাগ, এটা একটু মনে রাখবো, ক্যামোফ্লাগ। অর্থাৎ আমি বলতেছি তাদের মানে ঘাসফড়িংয়ের বাসস্থান যদি তাদের দেহের বর্ণের সাথে মিলে যায়, ঠিক আছে, দেহের বর্ণের সাথে মিলে যাওয়া, এটাকে হচ্ছে আর্মিদের পোশাকের কথা বলতেছো অনেকক্ষণ, হ্যাঁ, ভালো কথা বলতেছো। তো দেখো, এখানে আমি যেটা বলতেছি এখানে, যে এখানে পরিবেশের সাথে যদি মিলে যায়, এই মিলে যাওয়াকে আমরা বলতেছি ক্যামোফ্লাগ। এটা একটু নতুন কথা, এটা একটু মাথায় রাখবা, ক্যামোফ্লাগ, ঠিক আছে। অর্থাৎ আমি বলতেছি বাসস্থানটা তাদের দেহের রঙের সাথে যদি মিলে যায়।
ঠিক আছে। এরপরে খাদ্যের কথায় আসো, খাদ্য হচ্ছে এরা তৃণভোজী প্রাণী। আর মানুষ কি জাতীয় প্রাণী বলো তো, যে কোনো একজন, মানুষ কি জাতীয় প্রাণী? মানুষ কি জাতীয় প্রাণী? মানুষ কি জাতীয় প্রাণী? সর্বভোগ। সর্বভোগ। ইংলিশে তাকে কি বলে? একে বলতেছে হার্বিভোরাস। তাহলে মানুষকে আমরা কি বলবো? মনে আছে? যে কোনো একজন, মানুষকে বলা হয় ওমনিভোরাস। অমনিভোরাস। ঠিক আছে, গুড, একজন বলছো অমনিভোরাস। অমনিভোরাস এটা হচ্ছে মানুষকে বলা হয় সর্বভোগ বা অমনিভোরাস, সব কিছুই খায় সে। তো সাধারণত এদের ঘাসফড়িংগুলো ডিম ফোটার পরপরই এদেরকে আমরা বলি নিম্ফ। নিম্ফ কেন বলি? এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রূপান্তরটা হয় অসম্পূর্ণ রূপান্তর, মানে ছোটোবেলায় এরা দেখতে হচ্ছে অনেকটা ঘাসফড়িংয়ের মতনই হয়, একেবারে বাচ্চা ডিম থেকেই যখন বের হয় তখন থেকে এরা হচ্ছে ঘাসফড়িংয়ের দেখতে হয়, মূল যে যেমন হচ্ছে ঘাসফড়িংটা তার মতোই দেখতে হয়। তো আস্তে আস্তে এই সময় এরা মূলত হচ্ছে মানে নরম কিছু ঘাস, সহজপাচ্য যে ঘাসগুলো সেগুলো খায়। আর পরবর্তীতে যখন হচ্ছে দুই একবার খোলস মোচন হয়, এদেরবার খোলস মোচন হয়, তারপরে এরা মানে শক্ত উদ্ভিজ্জ খাবারগুলো গ্রহণ করে। তো এই ছিল এটা থেকে। তাহলে এক্সট্রা কী কী পড়া গেল? এখান থেকে পড়তে হবে 20,000 এখানে 20,000 আর 20 প্রজাতি, এটা পড়লাম। গ্রীষ্মমণ্ডলীয় দেশ, লোকাস্ট কোথায় কম পাওয়া যায় মাথায় রাখতে হবে, ব্যতিক্রমগুলো বেশি মাথায় রাখতে হয়, স্বাদুপানি, ম্যানগ্রোভ জলাশয়ে, এবং ক্যামোফ্লাগ জিনিসটা বলতেছে দিনে কত কিলোমিটার উঠতে পারে, এবং সাথে সাথে শাকাশি প্রাণী বা হার্বিভোরাস, এই কথাটুকু পড়ে ফেললাম। নেক্সট হচ্ছে বাহ্যিক, দেখতে আমার কেমন, এক্সটার্নাল মরফোলজিটা আমরা পড়ছি। আচ্ছা, গতদিন যারা হাইড্রা পরীক্ষা দিয়েছো সেখানে অনেকে ফিল করছে মনে হয় আমি অনেকগুলো ইংলিশ শব্দ অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। মানে যেটা তোমরা পড়ছো হচ্ছে মনে করো সাপোজ বাহ্যিক অঙ্গিক সংস্থান, কিন্তু পাশে ছিল হচ্ছে এক্সটার্নাল মরফোলজি, সেটাকে আমি কিন্তু হচ্ছে ইংলিশে মানে ওইটা দিয়েছি, ঠিক আছে। এরকম চালাকি কিন্তু বেশিরভাগই মেডিকেল কোশ্চেনে করা হয়, ঠিক আছে। সো সেই হিসাবে একটু নজরদারি রাখবা ইংলিশের প্রতি। আচ্ছা, যেটার কথা বলতেছি এরপরে, তো এরপরে দেখো ঘাসফড়িংটা হচ্ছে মূলত দেখতে সরু, লম্বাটে এবং বেলনাকার, সিলিন্ড্রিক্যাল শেপড এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা আমরা আগের থেকেই জানি গত অধ্যায় থেকে। আচ্ছা, এবার পূর্ণাঙ্গ প্রাণীটা এখানে বলছে 8 সেন্টিমিটার, আলিম স্যারের বইতে একটু বাড়াই দিয়েছে 8 থেকে 9 সেন্টিমিটার, ঠিক আছে। রংটা আলিম স্যারের বই এখানে বই একই, মানে হলদে সবুজ অথবা বাদামি কালারে হইতে পারে। তবে একটা বিশেষ প্রজাতির কথা বলছে, আমরা কিছুক্ষণ আগে যেটা শিখছি, প্রোইক্লোরাস পিকটাস, এই যে প্রজাতি এটা আবার উজ্জ্বল নীল হলুদ রঙের, ঠিক আছে, উজ্জ্বল নীল হলুদ রঙের, এটার কথা বলতেছে। কিন্তু বেশিরভাগগুলা হচ্ছে হলদে সবুজ এবং বাদামি কালারের, তবে এই যে স্পেশালি এটা বলতেছে উজ্জ্বল নীল হলুদ কালারের। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে দেখো যে ঘাসফড়িংটার দেহটা কাইটিনযুক্ত কিউটিকল। এবার একটা কথা আছে কাইটিনযুক্ত, আমি এর আগেও বলে দিয়েছি হয়তোবা, যে কাইটিন মানে কিন্তু হচ্ছে মানে কাইটিন হচ্ছে নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড, এটা আমি গত ক্লাসে বারবার বলছি স্যাকারাইড। আর কিউটিকল জিনিসটা আবার কি, তাহলে অর্থাৎ এটা হচ্ছে একটা শর্করা। আর কিউটিকল কথাটা হচ্ছে আবার, কিউটিকল হচ্ছে কিউটিনের একটা পুরু আবরণ, কিউটিনের একটা পুরু আবরণ। এখন কথা হচ্ছে এখানে আবার কাইটিন আবার কিউটিকল কেমনভাবে সম্ভব? আর কিউটিন হচ্ছে একটা স্নেহ জাতীয় পদার্থ, তাহলে কীভাবে সম্ভব? তা মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু বোঝাই দেওয়ার জন্য, এদের বহিকঙ্কলটা জাস্ট কিউটিকলে আবৃত, ঠিকই আছে, কাইটিনযুক্ত এই কথাটাও ঠিক আছে। কি হবে জিনিসটা মনে রাখবা, যে এদের যে এপিথেলিয়াম বা বাইরের যে আবরণ, ওর একটা বেসমেন্ট মেমব্রেন, মানে আমি জাস্ট শুধু বলতেছি বেস, কোষগুলো মনে করো এই যে বাইরের আবরণের যে কোষগুলা, সেই কোষগুলা যে মানে যে আবরণের উপর মানে ভিত্তিতে যে ভিত্তির উপর আসলে কোষগুলো আছে, সেই ভিত্তিগুলো আসলে এই কাইটিনযুক্ত, ঠিক আছে। আর কিউটিকল তার মানে এইভাবে পুরো একটা আবরণ তৈরি হয় পরবর্তীতে ওখানে উপরে, এটা মাথায় রাখবা। আমি যেটা বলতেছি এদের বেসমেন্ট মেমব্রেনটা কাইটিনযুক্ত হবে। হ্যাঁ, বলে ফেলো। কিউটিনটা কি ভাই শক্ত আবরণ? আচ্ছা, কিউটিন মূলত হচ্ছে শক্ত আবরণ, মানে সবসময় যে শক্ত আবরণ হবে এরকম না, ঠিক আছে। কিউটিকলটা নির্ভর করে সেটা কতটা পুরুষ তার উপর, এবং সাধারণত এটা শক্ত বলা হয় না, বলা হয় যে পানির জন্য মানে বলা যায় একেবারে অভেদ্য মতো। তোমরা কিউটিনের আবরণটা একটা ফিল করতে পারবা, একটু গ্লেজি টাইপসের। যেমন তোমরা যে পুঁই শাকের পাতা দেখো, পুঁই শাকের পাতা দেখছো না, মানে পুঁই শাকের পাতা দেখলে উপর থেকে যদি কোনো লাইট পড়ে একটা গ্লেজি টাইপস মনে হয় উপর থেকে, ওইটার কারণ কি, ওর উপর দেখবার পাতলা একটা পলিথিনের মতো একটা আবরণ আছে, ওইটার কথা বলতেছি, ওরকম একটা কথা। অর্থাৎ এক ধরনের স্নেহ জাতীয় পদার্থ, এটা এক প্রকার ফসফোলিপিড, কিউটিন জাতীয় একটা ফসফোলিপিড, সেটা পুরু হয়ে কিউটিকলটা তৈরি করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটা হচ্ছে কাইটিন যুক্ত আছে
এটা মাথায় রাখতে হবে, এদের দেহটা কিন্তু বহিকঙ্কালটা কাইটিনযুক্ত, ঠিক আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে এদের বহিকঙ্কালটা বলতেছে, বহিকঙ্কালটা হাইপোডার্মিস। তাহলে আমরা জানি ত্বকটাকে বলা হয় ডার্মিস, আর বাইরের যে আবরণ তাকে বলা হয় এপিডার্মিস, ঠিক আছে। এপিডার্মিস, আর এপিডার্মিসের নিচে আর একটা যে ত্বকের যে স্তর, আমাদের দেহের ত্বকেও কিন্তু কয়েকটা স্তর আছে, তো এই তারপরে যে ত্বকের নিচের স্তর এটাকে আমরা বলতেছি হাইপোডার্মিস। তো হাইপোডার্মিস থেকে এই বহিকঙ্কালটা তৈরি হবে। তবে এদের দেহটা দেখতেছে এইভাবে কতগুলো খণ্ড খণ্ড মতো, তাই না, অনেকগুলো খণ্ড খণ্ড আকৃতি। এই যে প্রত্যেকটা দেহের খণ্ড, এটাকে আমরা একটা স্পেশালি নাম দিচ্ছি, সেটা কি স্কেলেরাইট, ঠিক আছে। এটাকে একটা স্পেশালি নাম দিচ্ছি, সেটা হচ্ছে স্কেলেরাইট। তো এই স্কেলেরাইটের মতো একটা কঠিন প্লেটের মতন গঠন আছে, দেখো এখানে পরপর দেহটা অনেকগুলো খণ্ডে বিভক্ত। তবে খণ্ডগুলো কিন্তু সমান না। আমরা বলেছিলাম সমখণ্ডনযুক্ত প্রাণী হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী, কিন্তু এখানে কিন্তু সমখণ্ডন দেখা যায় না। তো এই যে স্কেলেরাইটগুলো, এগুলো আবার একটা বিশেষ বন্ধনীর মধ্যে যুক্ত, সেটাকে বলা হয় সূচার। মানুষের দেহে এক জায়গায় সূচার পাওয়া যায়, কোথায়, যে কোনো একজন মানুষের দেহে সূচার পাওয়া যায়, মানুষের দেহে মস্তকে, গুড। মানুষের মস্তকে যে হচ্ছে অস্থিগুলো আছে, ক্রেনিয়াম, আমাদের যে ফ্রন্টাল প্যারাইটাল, ওখানে আসলে এই যে সূচার বন্ধনগুলো পাওয়া যায়। মানে ওখানে মূলত মনে করে এখানে একটা হাড় আছে, এখানে একটা মনে করে অস্থি আছে, তো এখানে সূচার বন্ধন মানে এরকম চিরুনির দাঁতের মতো অনেকটা, মানে নিচে মনে করে এইভাবে সেট হয়ে গেছে বোনসগুলো, ঠিক আছে। তো অনেক শক্ত একটা বোনস। তো এইরকমভাবে সূচার নামক পাতলা ঝিল্লি, এখানে যদিও সূচার নামক পাতলা ঝিল্লিতে আবৃত, সূচারের কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই কিউটিকলের ভিতরেই কিন্তু আবার নানা ধরনের রঞ্জক পদার্থ আছে বলেই কিন্তু এদের রংটার এই যে পরিবর্তন। এরপর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে স্কেলেরাইটটার আবার ভাগ আছে। মানে একটা স্কেলেরাইট কোনোটা হচ্ছে পিঠ অর্থাৎ পৃষ্ঠীয় অংশ গঠন করবে, কোনোটা হচ্ছে এই যে নিচের পার্ট। মানে আমি যেটা বলতেছি, একটা স্কেলেরাইট কিন্তু সম্পূর্ণ যে দেহটায় আবরণ করে রাখবে, এই খণ্ডটা কিন্তু যে টোটাল একদম দেহটাকে এরকমভাবে আবরণ করে রাখছে এমন না, এটাকে কয়েকটা ভাগ আছে, কয়েকটা ভাগ আমরা পড়ব। যেমন মাথার দিক থেকে একটা, পাশের দিক থেকে একটা, ঠিক আছে। আচ্ছা, একজন একটু মিউট করে নিই। আমি যেটা বলতে চাচ্ছি, ঠিক আছে, মনে করলাম যে এই বরাবর একটা এরকমভাবে একটা যে খণ্ড, এখানে দেখো বাঁকানো আছে, তারপর দেখা যাচ্ছে এই পার্শ্বের দিকে এরকমভাবে আরেকটা খণ্ড, নিচের দিকে আবার আরেকটা খণ্ড, এরকম দেহটার খণ্ড কিন্তু জাস্ট এখানে তো খণ্ডগুলো বললাম, এবং প্রত্যেকটা খণ্ডই আবার কতগুলো ভাগে বিভক্ত। পিঠের দিকে দেখে একটা, আবার মাঝের পার্শ্বের দিকে একটা, নিচের দিকেও আবার একটা খণ্ড। আমি মনে হয় বুঝাইতে পারছি বিষয়টা, এভাবে খণ্ডিত। এই খণ্ডনগুলাকে আবার বিশেষ নামকরণ করা হয়েছে, ঠিক আছে। আমি যেটা বোঝাইতে চাচ্ছি অনেকটা এরকম, দেখো উপরে একটা খণ্ডন আছে, নিচের দিকে আবার একটা খণ্ডন আছে, এরকমভাবে পাশেও আবার কিছু খণ্ডন পাওয়া যাবে। তো উপরের দিকে অর্থাৎ পিঠের দিকে পৃষ্ঠীয় যে খণ্ড, সেটাকে আমরা বলি টারগাম। এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে। স্কেলেরাইটটাকে, এই যে স্কেলেরাইটটা পৃষ্ঠীয় দিক, আমরা যেটা বলতেছি আমাদের এই যে ঘাসফড়িংয়ের পিঠের দিকে যেটা যে খণ্ডটা, ওটাকে বলতেছি টারগাম। এবং বুকের, মানে আমরা যেটা বলতেছি ঘাসফড়িং তো এরকম নিচু হয়ে আছে, তাই না, এই যে নিচুর পার্ট, এইখানে যে খণ্ডটা বলতেছি এরকম নিচের যে খণ্ড, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টার্নাম। তো এটাকে আমরা বলি অঙ্কীয় দিক, ঠিক আছে। আমাদের দেহে স্টার্নাম আছে একটা, ঠিক আছে, ওই যে বুকের যে খাঁচা, ঠিক আছে, আমরা যেটা বলি বক্ষপিঞ্জর। তো এই বক্ষপিঞ্জর এখানে বুকের খাঁচায় সবগুলোর মাঝে কিন্তু একটা এই যে স্টার্নাম আছে, একটা চ্যাপ্টা অস্থি। তো এদের দেহেও বুকে কিন্তু এই যে অঙ্কীয় পাশে একটা স্টার্নাম থাকবে। এবং পার্শ্ববর্তী যে খণ্ড, এই পার্শ্ববর্তী যে খণ্ড, এটাকে আমরা বলতেছি প্লিউরন, ঠিক আছে, এটাকে বলছি পার্শ্বীয় দিক। তারপর এটা দিয়েই মনে রাখতে পারি, প্লিউরন পাশে, টারগাম হচ্ছে পৃষ্ঠ দিক। এখন এগুলোর আবার অন্যান্য নাম আছে, টারগামকে আবার টারগাইটও বলা হয়, ঠিক আছে, স্টারনামকে স্টারনাইটও বলা হয়, এবং প্লিউরনকে প্লুরাইট এটা বলা হয়। আচ্ছা, মানুষের ক্ষেত্রে এই প্লুরাটা কোথায়, যে কোনো একজন মানুষের ক্ষেত্রে প্লুরা কোথায় বলি? ফুসফুসের আবরণ, কিন্তু এখানে কিন্তু অন্যরকম বলতেছি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবো, স্কেলেরাইটের এটা পার্শ্বীয় দিক। আচ্ছা, তাহলে এইটা একটু মাথায় রাখবো, পৃষ্ঠীয় দিক স্টারনাম হচ্ছে অঙ্কীয় দিক, এবং পার্শ্বীয় দিক কোনগুলো। আচ্ছা, এরপরে এটা যখন আমাদের পড়া শেষ হবে, তখন আমরা চলে আসবো এদের তিনটা, আমরা জানি ট্যাগমাটাইজেশন আমরা পড়ছিলাম, অর্থাৎ অঞ্চলায়ন, দেহটাকে কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। তো এদেরকে মাথা,
তারপরে এইখান থেকে এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত বুক, আর তারপরে হচ্ছে উদর। ঠিক আছে, তাহলে মাথা, বক্ষ এবং উদর তিনটা অঞ্চলে ভাগ করা হচ্ছে। মাথায় কিন্তু তাদের এই যে বিশেষ কিছু কিছু জিনিস থাকতেছে, এদের পুঞ্জাক্ষী থাকবে, অ্যান্টেনা থাকবে। ঠিক আছে, এবং মুখপাঙ্গ, আমরা অনেকগুলো মুখপাঙ্গ পড়বো এখানে। মুখটা অনেকগুলো ভাগে বিভক্ত, এরকম একটা বিষয়। তো তারপরে এদের ক্ষেত্রে বক্ষটা ওরকমভাবে ভাগ, তবে বক্ষের ভিতরে অনেকে আমরা ভাবতে পারি যে এই যে এদের পাগুলা মনে হয় মানে পেটের দিকে আছে। ঠিক আছে, মানে ভাবতে পারি ছবিটা দেখে, কিন্তু সবগুলো পাই কিন্তু এই যে 3 জোড়া পা থাকে, সবগুলো পাই কিন্তু বুকে। ঠিক আছে, এই বক্ষে অবস্থিত, মাথায় রাখতে হবে সবগুলো পাই কিন্তু বক্ষে অবস্থিত, এবং সাথে সাথে ডানা জোড়াও কিন্তু হচ্ছে মানে বক্ষে অর্থাৎ বুকে অবস্থিত। আচ্ছা, তারপরে হচ্ছে উদর বা অ্যাবডোমেন, এখানে কিন্তু মূলত হচ্ছে অনেকগুলো শ্বাসরন্ধ্র আছে এবং জননাঙ্গ আছে, সেগুলো আমরা পড়বো পরপর, শ্বাসরন্ধ্র এবং জননাঙ্গ। আচ্ছা, আমাদের দেহে হচ্ছে শ্বাসরন্ধ্র মনে করো আমরা জানি তো হচ্ছে একটাই, দুটো ছিদ্র, আমাদের দুটো নাকের 2টা ফোঁটা, তাই না? কিন্তু হচ্ছে এদের দেহে দেখবো যে 10 জোড়া ছিদ্র আছে। ঠিক আছে, আমাদের হার্টে হচ্ছে প্রকোষ্ঠ হচ্ছে মনে করো হচ্ছে 4টা, তাই না? 2টা অ্যাট্রিয়াম, 2টা ভেন্ট্রিকল। এদের দেহে পড়বো যে 7টা প্রকোষ্ঠ আছে। এরকমভাবে আমরা অনেকগুলা বৈচিত্র্য দেখব। ঠিক আছে, এদের দেহের ক্ষেত্রে আমাদের দেহে দেখব যে হচ্ছে মানুষের দেহে কি হয়, আমাদের দেহে স্পাইনাল কর্ড বা আমাদের স্নায়ুরজ্জু, ঠিক আছে, সেটা কোথায় থাকে? পিঠের দিকে থাকে। আর আমাদের মানে হার্ট বা হৃৎপিণ্ড এটা কোথায় থাকে? আমাদের মানে বুকের সামনের দিকে না? এদের ক্ষেত্রে দেখবো উল্টা, এদের দেখে বুকের দিকেই থাকবে হচ্ছে স্নায়ুটা এবং হাড়টা থাকবে হচ্ছে পিঠে। ঠিক আছে, এইখান দিয়ে চিত্রটা অল্প একটু দেখাই দিই, এদিক দেখো, পিঠে এদের হাড়টা আছে পিঠে এবং স্নায়ুটা হচ্ছে বুকে। ঠিক আছে, এটা একটা আবার গুরুত্বপূর্ণ কথা, তো এটা একটা মাথায় রাখবো। নেক্সট হচ্ছে আমরা যেটাই যাব সেটা হচ্ছে মস্তক। তো এই মস্তকটা পড়তে গেলে, ঠিক আছে, মস্তকে এক নজর যদি পড়াশোনার কথা বলো, তাহলে আগে এক নজরের বিষয় বলতেছি, তারপর হচ্ছে বিস্তারিত বিষয়। তা মস্তকে যদি অবশ্যই যে মানে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে মস্তক 6টা ভ্রূণীয় খণ্ডকে গঠিত, যাকে আমরা বলছি এমব্রায়োনিক সেগমেন্টস। 6টা ভ্রূণীয় খণ্ডকে গঠিত হবে সম্পূর্ণ মস্তকটা, এবং দেখতে নাশপাতি আকৃতির বা হাইপোন্যাকথাস ধরনের, ধরনের। এরপরে হচ্ছে এই যে মস্তকের যে বহিঃকঙ্কালটাকে, একটাকে আমরা বলছি এপিক্রেনিয়াম, এটা একটু মাথায় রাখবো, এপিক্রেনিয়াম। তো এই হলো জিনিস, এবং সাথে সাথে কী কী জিনিস আছে এটা একবার একটু পড়ে ফেলতে হবে। ভার্টেক্স, জেনা, ফ্রন্স কোথায় কী আছে সেটা আমরা পড়তেছি পরে। ঠিক আছে, জাস্ট আমি বলতেছি 6টা ভ্রূণীয় খণ্ডক নাশপাতি আকৃতির বা হাইপোন্যাকথাস ধরনের মনে রাখতে হবে। সাথে এপিক্রেনিয়াম, হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, বহিঃকঙ্কালটাকে আমরা বলতেছি। এই কথাগুলো মনে রেখে এইখানে দেখো কতগুলো মনে করো এখানে কতগুলো পয়েন্ট আছে। দেখো মস্তকের ভিতরে কি কি আছে সেটা 4টা পয়েন্ট আছে, সেটাকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে আপুর সরল মুখ। ঠিক আছে, আপুর সরল মুখ, মস্তকে 4টা জিনিস আছে। আতে হচ্ছে অ্যান্টেনা, পুঁতে হচ্ছে পুঞ্জাক্ষী, সরলাক্ষী এবং মুখপাঙ্গ। ঠিক আছে, তো আতে হচ্ছে অ্যান্টেনা, পুঞ্জাক্ষী, তারপরে অ্যান্টেনা কয়টা থাকে? 2টা। ঠিক আছে, কাজ কি? শব্দ, ঘ্রাণ এবং স্পর্শ অনুভব করা, শব্দ তরঙ্গ অনুভব করা, ঘ্রাণ স্পর্শ অনুভব করা। পুঞ্জাক্ষীর কাজ কি? দৃষ্টিশক্তি। ঠিক আছে, এটাও 2টা থাকে। সরলাক্ষী কয়টা থাকে? 3টা। এবং এটা মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা রেটিনার মতো কাজ করে, আমাদের চোখের যে রেটিনা সেটার মতো কাজ করে। ঠিক আছে, এখানে এবং মুখপাঙ্গ 5টা, সেগুলো হচ্ছে কিন্তু সবগুলো চর্বণ উপযোগী বা ম্যান্ডিবুলেট, মানে খাদ্যটা চিবিয়ে খাওয়ার উপযোগী। ঠিক আছে, এটা একটু মাথায় রাখলাম এক নজরে, তবে এইটা গুরুত্বপূর্ণ, সরলাক্ষী রেটিনার মতো কাজ করে। এবার আসে একটু বিস্তারিত যেটার কথা বলতেছিলাম। তো এইখানে এদের মাথাটাকে যে কতগুলো এপিক্রেনিয়ামের কথা বললাম, এই যে বহিঃকঙ্কাল বা হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, এটাকে আবার কতগুলো এলাকায় আমরা ভাগ করতেছি। সেটাকে কি কি? যেমন একদম মাথার উপরের দিকে, মাথার উপরে যে পোর্শন, এটাকে বলা হয় ভার্টেক্স। ঠিক আছে, ভার্টেক্স তোমাদের বইয়ের পিছে, ঠিক আছে, তোমাদের বইয়ের পিছে এরকমভাবে সুন্দর একটা ছবি দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, এইটা একটু দেখবা, ভালো করে দেখবা। সেটা হচ্ছে কোথায় বলো? একদম মাথার উপরে। ঠিক আছে, এখানে মাথার উপরে এই যে এলাকাটুকু, ঠিক আছে, এই যে এলাকাটুকুর কথা আমি বলতেছি। তো সাপোজ এইখানে চিন্তা করো, তাহলে এটা হচ্ছে ভার্টেক্স, তারপরে হচ্ছে এদের মাথার সামনে, একদম মাথার সামনে এটাকে কি বলা হচ্ছে? ঠিক আছে, ফ্রন্স। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফ্রন্স। তারপরে 2 পাশের যে স্থান, এটাকে বলা হচ্ছে জেনা। ঠিক আছে, ফ্রন্স, তারপর জেনা, এবং এইখানে বলতেছে হচ্ছে ক্লাইপিয়াস। আমরা একটু বাস্তবিক চিত্র দেখি, বাস্তবিক চিত্র একটু দেখি, মানে বাস্তবিক চিত্র বলতে হচ্ছে তোমাদের বইয়ের পিছনে দেখাটা। ভাইয়া একটু মিউট করতে বলেন। মিউট করতেছি, সবাই একটু মিউট করো, আমি মিউট করে দিয়েছি অবশ্য সবাই।
আচ্ছা, যেটার কথা বলতেছিলাম এদিক দেখো, তো এইখানে দেখো জিনিসটা, তো এইখানে দেখো যে এটা হচ্ছে আমাদের যে এই যে ঘাসফড়িংটা, ঠিক আছে। তো ঘাসফড়িংয়ের এখানে দেখো উপরের দিকে এইটাকে, এই এলাকাটুকুকে আমরা বলতেছি কিন্তু সেই ভার্টেক্স, সামনের দিকে এইটাকে বলতেছি মানে ফ্রন্টস, এবং দুই পাশের যে এই এলাকা এটাকে বলতেছি হচ্ছে জেনা, এবং এইখানে যে ভাঁজ আছে দেখতেছে না, এটা ছোট করে এই যে ভাঁজ, এটাকে কিন্তু বলতেছি ক্লাইপিয়াস, এবং তারপরে এদের মুখোপাঙ্গ, এখানে দেখো অনেকগুলো মুখোপাঙ্গ। আচ্ছা, মিউট করি, সবাই একটু মিউট করি। আচ্ছা, যেটার কথা বলতেছিলাম এগুলো হচ্ছে ক্লাইপিয়াস, আর নিচের দিকে এইগুলো হচ্ছে মুখোপাঙ্গ, ঠিক আছে, এইগুলো হচ্ছে মুখোপাঙ্গ। এদের মুখোপাঙ্গগুলো দেখো নিচের দিকে, ঠিক আছে, মাথাটা কিন্তু এদের মানে মুখের মুখটা একদম নিচের দিকে, অর্থাৎ অঙ্কীয় দিকে অবস্থিত, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, অঙ্কীয় দিকে অবস্থিত, অর্থাৎ এদের মুখোপাঙ্গগুলো কিন্তু এরকমভাবে দেহের অঙ্কীয় দেশে অবস্থিত, ঠিক আছে। এবং সাথে সাথে যেগুলো কথা বললাম যে হচ্ছে পুঞ্জাক্ষী, তো পুঞ্জাক্ষী, তারপরে হচ্ছে আমরা যেটা এই যে যেটা কথা বললাম সেটাকে ঠিক করে আসি, যে এইখানে যেটা কথা বললাম যে কি কি দেখতে পাই সাধারণত, এমনি কোনটা কোথায় আছে জাস্ট একবার দেখালাম, কিন্তু মনে রাখতে হবে যে নিচের কোনটি মস্তকের অংশ নয়, এইটুকুই মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে নতুন নতুন কথা বললাম এইগুলাই মনে রাখতে হবে, যে ভার্টেক্স, জেনা, ফ্রন্টস, ক্লাইপিয়াস, এইগুলাই মনে রাখতে হবে। এবং সাথে সাথে আমরা যেটা যাব যে অ্যান্টেনা, প্রথমে আমি বললাম অ্যান্টেনা, যার একটা নাম শুঙ্গ, ঠিক আছে। এই অ্যান্টেনাটা আবার তিনটা ভাগে ভাগ, এটা হচ্ছে প্রথম দিকে অ্যান্টেনাটা একটু মোটা থাকে, তাকে বলতেছে স্কেপ, তারপরে একটু সরু হয়ে যায় আস্তে আস্তে পেডিসেল, এবং ফ্লাজেলাম এটা অনেক লম্বা, এবং ফ্লাজেলামটা কিন্তু আবার 25 খণ্ডকে বিভক্ত, খুবই গুরুত্বপূর্ণ কথা, 25টা খণ্ডে বিভক্ত ফ্লাজেলামটা, 25টা খণ্ডকে বিভক্ত। এরপরে এই যে পুঞ্জাক্ষীর কথা বলতেছি, তো এদের যে চোখটা, ঠিক আছে, একটা মাছি যদি ধরতে যায় তাহলে দেখো না যে মাছি কিন্তু ধরা যায় না সহজে, বা উড়ে যায়, এরকম একটা অবস্থা। তো এদের বলে যে এদের চারিদিক নজর, বা সাপোজ হচ্ছে সব দিকে এদের মাথা নজর আছে, তো এদের চোখটা কিন্তু আসলে একটা চোখ না, সিঙ্গেল চোখ না, ঠিক আছে, হাজার হাজার চোখ আছে এখানে। তো এটাকে আমরা বলতেছি, এই জন্য আমরা একে বলতেছি হচ্ছে পুঞ্জাক্ষী, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে পুঞ্জাক্ষী, বলতেছে এই যে পুঞ্জাক্ষী প্রায় 2000, প্রজাতিভেদে বিভিন্ন হইতে পারে, যে 2000 এরকমভাবে সরভুজাকার ওমাটিডিয়াম দিয়ে গঠিত, সর্বজাকার ওমাটিডিয়াম দিয়ে গঠিত, প্রত্যেকটিকে এই যে প্রত্যেকটি চোখকে আমরা আলাদা আলাদাভাবে বলতেছি ওমাটিডিয়াম, ঠিক আছে। তো বইতে দেখো এই যে প্রত্যেকটা পুঞ্জাক্ষীর এরকমভাবে সুন্দর একটা ছবি দেওয়া আছে বইতে, আমরা এক চান্সে এটাও পড়ে ফেলবো, ঠিক আছে। তারপরে এখানে যাব, এখানে দেখো ওমাটিডিয়ামটা সুন্দর একটা ছবি আছে, তবে এটাকে একটু ব্যঙ্গ করে আমি একটু এরকমভাবে আঁকাইছি, ঠিক আছে, ব্যঙ্গ করে জিনিসটা এরকমভাবে মনে করো একটা কার্টুন টাইপস, এখন একদম সহজ। মনে করো মাথায় তার একটা হ্যাট দিলাম, দুই পাশে মাথায় একটা হ্যাট দিলাম সুন্দর করে, তারপরে মনে করো একটা সুন্দর গোল একটা মুখ দিলাম, ঠিক আছে। তো এইটাকে আমরা বলতেছি যে ষড়ভুজাকার বোঝানোর জন্য, কর্নিয়াটা ষড়ভুজাকার, ঠিক আছে। আর নিচে দুইটা কোষ আছে, কর্নিয়াজেন কোষ, ঠিক আছে, কর্নিয়াজেন কোষ, এদের গঠনটা জাস্ট একবার দেখাই দিচ্ছি, কি কি আছে এটাই পড়া লাগবে, ঠিক আছে, কি কি আছে এটাই পড়া লাগবে, একটা ওমাটিডিয়ামের গঠনে কি কি আছে, কর্নিয়াজেন কোষ, এবং এই কর্নিয়াজেন কোষ থেকেই কর্নিয়াটা তৈরি হয়, ঠিক আছে, কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকেই কিন্তু কর্নিয়াটা তৈরি হয়। এরপরে একটা বিশেষ এলাকা, সেটাকে বলবো ক্রিস্টালাইন কোন, এবং দুই পাশের যে এই যে এলাকাগুলা এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, ঠিক আছে, ক্রিস্টালাইন কোন কোষ, এখানে কর্নিয়াজেন কোষ, এবং এরপরে মাঝখান দিয়ে চলে গেছে একটা র্যাবডোম, এবং তার র্যাবডোমের দুই পাশে আছে রেটিনুলার কোষ, এই রেটিনুলার কোষ থেকেই র্যাবডোমটা তৈরি হয়েছে, এই পাশের দুটো কোষকে আমরা বলতেছি রেটিনুলার কোষ, তো রেটিনুলার কোষ থেকেই কিন্তু এই র্যাবডোমটা তৈরি হয়েছে, ঠিক আছে। এবং এইখানে একটা বিশেষ অংশটাকে আমরা বলতেছি হচ্ছে আইরিশ রঞ্জক, এবং এইখানে বলতেছি আমরা হচ্ছে এদের দেখো রেটিনুলার কোষের কথা বলতেছিলাম তাই না, তাহলে এটা হচ্ছে রেটিনুলার কোষের কথা বলতেছি, তাহলে এটা হচ্ছে রেটিনুলার রঞ্জক আবরণী, আইরিশ রঞ্জক আবরণী, আর এখানে রেটিনুলার রঞ্জক আবরণী, কথাগুলো একটু জাস্ট একবার একটু পড়ে নিবা। এবং নিচেরগুলোকে বলতেছি ভিত্তিপদ্মা, এবং তারপরে স্নায়ু থাকবে, যেগুলো সবগুলো একসাথে মিলে অপটিক স্নায়ুর সাথে মিলবে। এদের দেহ এরকমভাবে একটা স্নায়ু আছে, সেটা কি স্নায়ু? অপটিক স্নায়ু। আমাদের মানুষের দেহ কিন্তু চোখের রেটিনা থেকে মনে করো হচ্ছে সবগুলা স্নায়ু মিলে অপটিক স্নায়ু গিয়ে মাথায় যায়, অর্থাৎ আমরা মাথা দিয়ে দেখি, অনেকে বলতে পারে চোখ দিয়ে দেখি, চোখ তো খালি দর্শন ঘটায়, ঠিক আছে, জাস্ট আলোটা ওর ভিতর দিয়ে প্রবেশ করায়, ছবি তো তৈরি হয় মাথায়, তার মানে মাথা দিয়ে দেখি না আমরা,
এরকম সায়েন্সের ছেলেপেলে একটু উল্টোপাল্টা বলবে। আচ্ছা, এরপরে একটা শর্টকাট আমরা শিখবো, সেটা হচ্ছে কর্নিয়া কোন র্যাবডম। একটা শর্টকাট না, এটা ছোট একটা ছন্দ। ভাইয়া জি জি, বলো, কোনো কোশ্চেন? ভাইয়া বলছি ওইটাকে ক্রিস্টালাইন, হ্যাঁ হ্যাঁ ক্রিস্টালাইন কোন কোষ, মানে ক্রিস্টালাইন কোন কেন বলা হচ্ছে, কোষ কেন বলা হচ্ছে না? এটা কোন আকৃতির তাই, ঠিক আছে। এবং ক্রিস্টালাইন কোনটা, এই ক্রিস্টালাইন কোন কোষ থেকেই তৈরি হচ্ছে, ঠিক আছে। এই কারণেই ক্রিস্টালাইন কোন কোষ, ঠিক আছে। ক্রিস্টালাইন কোন কোষ এই জন্যই বলা হচ্ছে। রেটিনাতে প্রতিবিম্ব, রেটিনাতে প্রতিবিম্ব হয়, ঠিকই কথা বলছো, কিন্তু আমি যেটা কথা বলতেছি প্রতিবিম্ব হয়, উল্টা প্রতিবিম্ব হয়, সেটা ব্রেনে যে ভিজুয়াল কর্টেক্স আছে, ব্রেনের মাথায় ভিজুয়াল কর্টেক্স, সেখানে যে আসলে ছবিটা সেট হয় এবং তোমার মাথা বুঝতে পারে যে তুমি কি দেখলা। পুরনো স্মৃতিতে, হয়তোবা পুরনো স্মৃতিতে কোনো দিন যদি দেখে থাকো, তাহলে সেটা দেখায় যে এটা আমি আগে দেখছি, মনে করায়। অথবা যদি কোনো দিন না দেখে থাকো, তাহলে এটা সেভ করে রাখে, এরকম একটা বিষয়, ঠিক আছে। সেভ করে রাখে অবশ্য অন্য জায়গায়, এরকম একটা বিষয়। প্রতিবিম্ব ঠিকই তৈরি হয়, কিন্তু আমরা ওটা আসলে দেখার যে অনুভূতিটা আসলে ওখানে তৈরি হয় না, ঠিক আছে। আচ্ছা, যেটা কথা বলতেছিলাম, আচ্ছা তারপর এই জিনিসটুকু জেনে তুমি হচ্ছে এই একটা শর্টকাট না, একটু ছোট্ট একটা ছন্দ মনে রাখবা। কর্নিয়া কোন র্যাবডম, প্রবেশ, প্রতিসরণ, প্রতিবিম্ব। অর্থাৎ আমি যেটা বলতেছি সহজ কথায়, কর্নিয়ার মাধ্যমে কিন্তু আলো প্রবেশ ঘটায়। আর এই ক্রিস্টালাইন কোণের কথা বললাম না, এই ক্রিস্টালাইন কোণে কিন্তু হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষের মাধ্যমে আলোটা প্রতিসরণ ঘটে, আর র্যাবডোমে প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে। এখানে এইটা শর্ট যা লেখা আছে, আমি যেটা প্রয়োজন সেটাই করে দেখালাম, ঠিক আছে। প্রতিসরণ ঘটে, এটা মাথায় রাখবে। এই যে ক্রিস্টালাইন কোণ হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ, এটা কিন্তু গোলায় যায়, এই জন্য আমি বারবার বলতেছি, এটা হচ্ছে মাথায় রাখবা। কর্নিয়া কোণ র্যাবডোম, প্রবেশ, প্রতিসরণ, প্রতিবিম্ব। কোথা দিয়ে আলো প্রবেশ করতেছে, কোথা দিয়ে আলো প্রতিসরণ ঘটতেছে এবং কোথায় প্রতিবিম্ব ঘটতে হয়, র্যাবডোমে যে প্রতিবিম্বটা গঠিত হবে। এবং সংখ্যা, কর্নিয়াতে আমরা জানি যে কর্নিয়ার পাশে আছে কর্নিয়াজেন কোষ, এবং সেটা সংখ্যাগত মনে রাখবো 2টা। এবং ক্রিস্টালাইন কোষের কথা পড়তেছি আমরা এই পাশের দিকে, তোমাদের ছবিতে যেটা এইখানে আছে দেখো, এই পাশে এই দুটা, এই যে ক্রিস্টালাইন কোষ, এই ক্রিস্টালাইন কোষটা সংখ্যা কতটি? 4টি, ঠিক আছে, মাথায় রাখবো। ক্রিস্টালাইন কোষের সংখ্যা কতটি? 4টি। এই যে এবং এরপরে আছে হচ্ছে বললাম যে র্যাবডোমের চারিপাশে যে কোষ আছে তাকে বলেছিলাম রেটিনুলার কোষ। তো রেটিনুলার কোষের সংখ্যা কতটি মনে রাখবো? 7টি অথবা 8টি। এটা একটু সংখ্যাটুকু মনে রাখবা, ঠিক আছে, 7টি অথবা 8টি। কর্নিয়া কোণ র্যাবডোম, পরিবেশ, প্রতিসরণ, প্রতিবিম্ব 2, 4, 7, 8, ঠিক আছে। এইটুকুই যদি মাথায় রাখতে পারো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এমনি কিছু পড়ে না এখান দিয়ে, মনে করো একটু ভিতর দিয়ে যদি একবার রিডিং পড়তে পারো, ঠিক আছে, ঠিক আছে। তেমন হচ্ছে, তবে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমি কিছুক্ষণ পরেই বলবো এই সরলাক্ষীটার ব্যাখ্যা দিয়ে, ঠিক আছে। যেটা জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এইখান থেকে আমরা জানি এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এদের সুপারপজিশন প্রতিবিম্ব এবং এই যে মোজাইক প্রতিবিম্ব গঠনের কথাটা। তো এখানে এই জিনিসটা একটু খেয়াল করো, জিনিসটা কি বলতেছি। এখানে 2টা বিশেষ রঞ্জক আবরণীর কথা পড়ছি আমরা। এখানে কালো, দেখো আইরিশ রঞ্জকটা দেখতেছি এখানে কালো কালারের, এবং কালো কালার কিন্তু আলোটা শোষণ করে নেয় সম্পূর্ণ, ঠিক আছে। কালো কালার আলোটা সম্পূর্ণ শোষণ করে নেয়, তার মাধ্যমে কোনো কিছু প্রতিসরণ বা প্রতিফলন হয় না, তাই না। তো এটা আমরা জানি। তো এইটাকে দেখো, এই ক্ষেত্রে কি হয়, যদি আমরা এই ঘাসফড়িংয়ের ক্ষেত্রে 2 ধরনের, মানে এদের দেখার ক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয় র্যাবডোমে, সেটা 2 ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। একটা হচ্ছে মৃদু আলোতে, মানে কম আলোতে এরা দেখা যাচ্ছে, পরবর্তীতে দেখবো যে কম আলোতে কিন্তু এরা অস্পষ্ট কিন্তু সামগ্রিক ছবিটা দেখে, ঠিক আছে। অর্থাৎ মৃদু আলোতে এরা একটা কোনো বস্তু সম্পূর্ণ ছবি দেখতে পায়, কিন্তু যদি এরা উজ্জ্বল আলোতে চলে আসে, উজ্জ্বল আলোতে, তখন দেখা যাবে এরা সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় ঠিকই, কিন্তু সেটার ভিন্ন ভিন্ন খণ্ড খণ্ড দেখবে। আমরা হচ্ছে বিভিন্ন মসজিদে বা হচ্ছে সাপোজ বিভিন্ন জায়গায় মোজাইক করার কথা শুনছি আমরা, তাই না। মানে পাথরগুলো একটা মনে করো এরকম মেঝেতে মনে করো পাথর থাকে, ঠিক আছে, পাথর থাকে অনেকগুলা, ছোট 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 এরকম মোজাইক থাকে। অর্থাৎ একটা চিত্রটাকে, মানে একটা কোনো ছবিটাকে আমরা যদি এরকমভাবে খণ্ড 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 খণ্ডভাবে দেখি, সেটা হচ্ছে স্পষ্ট, প্রত্যেকটা ছবি স্পষ্ট ঠিকই, কিন্তু হচ্ছে সেটা কিন্তু খণ্ড খণ্ডকে কিন্তু ভালোভাবে দেখা যাবে না, ঠিক আছে, এরকম একটা বিষয়। তো এইটা হচ্ছে এই জন্য আমরা বলতেছি মোজাইক প্রতিবিম্ব। তো এটা কেন হয় আবার বলতেছি,
মানে মৃদু আলোতে বা কম আলোতে এরা সম্পূর্ণ ছবি দেখবে। কোনো একটা বস্তুর যদি দেখে তারা সামগ্রিক ছবি দেখবে, কিন্তু সেটা অস্পষ্ট থাকবে এবং সেটাকে ঝাপসা দেখবে। কিন্তু যদি ইসের কথা বলি, যে তীব্র আলোর কথা বলি, সে সময় মনে রাখতে হবে এরা পৃথক মানে ভিন্ন ভিন্ন অংশের ছবি দেখবে। মনে করো সম্পূর্ণ একটা মানুষের না দেখে তারা মাথা এক খণ্ড এরকম মানে খণ্ড খণ্ড দেখবে, ঠিক আছে? মনে করো মাথার জায়গায় নাই, এরকম খণ্ড খণ্ড দেখবে, ভিন্ন ভিন্ন অংশের পৃথক পৃথক ছবি দেখবে, অর্থাৎ মোজাইক করা, এবং সাথে সাথে সুস্পষ্ট, তবে প্রত্যেকটা ছবি স্পষ্ট থাকবে। আচ্ছা, এটা কেন হয় এবার হচ্ছে কথা। তাহলে এটার কথা হচ্ছে কি, এদিক দেখো, ওই যে কিছুক্ষণ আগেই বলতেছিলাম। তো এদের ক্ষেত্রে এই যে বিশেষ একটা ছবি দেওয়া আছে, দেখো বিশেষ একটা ছবি দেওয়া আছে এখানে। তো আমরা জানি যে হচ্ছে এখানে দুইটা রঞ্জক আবরণীর কথা বললাম, উপরের দিকে হচ্ছে আইরিশ রঞ্জক এবং নিচের দিকে বললাম হচ্ছে ওই যে রেটিনাল রঞ্জকের কথা। তো মনে রাখবো যখন হচ্ছে মৃদু আলোতে সুপার পজিশন ঘটতেছে, মানে সামগ্রিকভাবে বস্তুটা দেখতেছি, এই জন্য আমরা বলতেছি সুপার পজিশন, ঠিক আছে? সামগ্রিকভাবে বস্তুটা দেখতেছি তাই সুপার পজিশন। এবং মনে রাখবো যে হচ্ছে এই যে যখন মৃদু আলোতে, তখন আইরিশ রঞ্জক উপরের দিকে উঠে যাবে, এই জন্য আমরা বলতেছি আইরিশ রঞ্জক উপরের দিকে উঠে যাবে, এখানে রেটিনাল রঞ্জক নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ আমি যেটা এই ছবিদের ক্ষেত্রে যদি বোঝাইতে চাই, দেখো আইরিশ রঞ্জকটা মনে করো সংকুচিত হয়ে যাওয়া মানে ছোট হয়ে গেল, এই পর্যন্ত হয়ে গেল, মনে করো ছোট হয়ে যাচ্ছে, এখানেও এগুলো ছোট হয়ে যাচ্ছে। আর রেটিনাল রঞ্জক মনে করো আরও সংকুচিত হয়ে গেল, এত লম্বা আছে না, এটা সংকুচিত হয়ে এরকম ছোট হয়ে গেল। আমি যেটা বলতেছি, এইখানে দুইটা যে রঞ্জক আবরণী দুইটাই সংকুচিত হয়ে যাবে। যখনই সংকুচিত হয়ে যাবে, সাপোজ আমরা চিন্তা করতেছি এই বাইরের বস্তু থেকে বিভিন্ন উৎস থেকে আলো আসতেছে, দর্শনীয় বস্তু থেকে, তা আলোটা দেখা যাচ্ছে মানে একটা র্যাবডোম থেকে মনে করো আলোটা প্রতিসরিত হয়ে মানে মূলত সবগুলো এরকম মানে পাশের র্যাবডোমেও যাইতে পেরে সবগুলো প্রতিবিম্ব আসলে একটা র্যাবডোমে, যে দেখো এখানে ক খ গ আলাদা আলাদা মনে করো একটা প্রাণীর আলাদা আলাদা দেহের অংশ, সবগুলো যে এক জায়গায় যে মনে করো হচ্ছে গঠন হতে পারছে, ঠিক আছে? এই কারণে এরা সামগ্রিক ছবিটা দেখতে পাবে। তবে এদের ক্ষেত্রে যেহেতু এরা মনে করো মানে সিঙ্গেল একটা র্যাবডোম দিয়ে দেখতেছে না, তার কারণে এরা একটু ঝাপসা দেখবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে আমরা দেখতেছি এই যে সুপারপজিশন প্রতিবিম্বে রেটিনাল এবং আইরিশ রঞ্জক কিন্তু সংকুচিত হবে, ঠিক আছে? এবং তির্যক বা উলম্বিক যে ধরনেরই আলোকরশ্মি আসুক, সবগুলো যে প্রতিবিম্ব সৃষ্টি হবে। কিন্তু উল্টা ঘটনা হবে ইসের ক্ষেত্রে, যেটা হচ্ছে মোজাইক প্রতিবিম্বের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী হবে দেখো, এই সময় আমরা বলতেছি যখন তীব্র আলো, তখন এরা এই যে সংকুচিত হয়েছিল সেটা এবার প্রসারিত হয়ে দুই পাশ থেকে মনে করো প্রসারিত হয়ে এই যে কোনো ফাঁকা থাকবে না, ঠিক আছে? কোনো ফাঁকা থাকবে না দুই পাশে, অর্থাৎ কালো একটা আবরণী পড়ে যাবে প্রত্যেকটা ওয়াটিডিয়ামের মাঝখানে কালো একটা করে যদি আবরণী পড়ে যায় এখানে, তাহলে আমি ওই যে কিছুক্ষণ আগেই বললাম কালো রং কী করে, যে আলোটাকে শোষণ করে নেয়। তো শোষণ করে নেওয়ার ফলে যাই হোক সেটা কিন্তু ওই নিজস্ব র্যাবডোমেই প্রতিবিম্বটা তার গতিতে হবে, সেটা আর পার্শ্ববর্তীতে তির্যকভাবে কোনো এটাতে যেমন তির্যকভাবে আলোকরশ্মি আসতেছিল প্রতিসরিত হয়ে অন্য র্যাবডোমে যাইতে পারছিল, এই ক্ষেত্রে সেটা হবে না। এই কারণে এদের ক্ষেত্রে মনে করো এই প্রত্যেকটা বস্তুরই সুস্পষ্ট ছবি গঠিত হবে ঠিকই, কিন্তু এই যে খণ্ড খণ্ড, ঠিক আছে? এই জন্যে এটাকে আমরা বলতেছি মোজাইক প্রতিবিম্ব, খণ্ড খণ্ড ছবি গঠিত হবে, এটাকে আমরা বলছি মানে মোজাইক প্রতিবিম্ব। খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অ্যাপোজিশন প্রতিবিম্ব মাথায় রাখবো। এইটুকু খালি ধারণা রেখে যে কোনটা সংকুচিত হচ্ছে, বা সহজ কথা আমি যেটা বলতেছি, এইখানকার এই পার্থক্যটুকু পড়লেই এখানকার কিছু পড়া লাগবে না, ঠিক আছে? মানে অবজেক্টিভের ক্ষেত্রে। তারপর লেখার ক্ষেত্রে তোমার যদি কোনোদিন সৃজনশীল লিখতে হয়, সেক্ষেত্রে এই বর্ণনা করে লিখলেই হবে, ঠিক আছে? কিন্তু এইখানকার এই যে পার্থক্যটুকু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি যে হচ্ছে এদের ঘাসফড়িংয়ের ক্ষেত্রে এদের দেহে তো এটা পড়লাম যে একটা পুঞ্জাক্ষী, ঠিক আছে? অর্থাৎ অনেকগুলো চোখের সমষ্টি 2000। তো এদের এই চোখের মাঝেও 3টা আবার সরলাক্ষী আছে। সরলাক্ষী কেন বলতেছে, এদের সিঙ্গেল চোখ, এবং প্রত্যেকটা সিঙ্গেল চোখেই কিন্তু এদের আবার আছে, মানে প্রত্যেকটা সিঙ্গেল চোখে আবার স্নায়ু আছে। সেটা দেখতে অনেকটা এরকম। সেটা কি দেখো, এই যে ওসেলাস বা ওসেলি, 3টা ওসেলি আছে এই 2টা পুঞ্জাক্ষীর মাঝখানে। এদের দেহে কি কি আবরণ থাকবে দেখো, একটা কিউটিকল, চারিপাশ থেকে একটা কিউটিকলের আবরণী থাকবে এই যে, এবং তার নিচেই থাকবে কর্নিয়াজেন কোষ। তাহলে এখানেও কিন্তু কর্নিয়াজেন কোষ, একটা পাতলা আবরণ থাকবে, ঠিক আছে? কর্নিয়াজেন কোষের আবরণ থাকবে, ঠিক আছে?
এবং এইখানে তাদের কর্নিয়াজেন কোষ, এবং সাথে সাথে মাথায় রাখতে হবে এখানেও কিন্তু রেটিনুলার কোষ থাকবে অনেকটা। তো রেটিনুলার কোষের সংখ্যাটা মনে রাখবা 4 থেকে 7টা। আমরা এখানে ওমাটিডিয়ামের ক্ষেত্রে আমরা ওখানে রেটিনুলার কোষ পড়লাম 7-8টা, 7 থেকে 8টা। এখানে মনে রাখবো যে এখানে রেটিনুলার কোষ পাওয়া যাবে 4 থেকে 7টা, ঠিক আছে। এটা হচ্ছে ওসেলি। তো এইখানেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি এর নিচে এই যে এখানে রঞ্জক আবরণ পাবো, এখানে র্যাবডোম পাবো, ঠিক আছে। এই যে এখান থেকে র্যাবডোম পাবো, রেটিনুলার কোষের পরে র্যাবডোম পাবো, এবং পরবর্তীতে এর নিচে স্নায়ুতন্তু পাবো। এই জিনিসগুলো পাবো। কিউটিকল পাবো, কিউটিকলের একটা আবরণ, কর্নিয়াজেন কোষ, এবং তারপরে রঞ্জক আবরণ, রেটিনুলার কোষ, তারপরে র্যাবডোম, স্নায়ুতন্তু পরপর, ঠিক আছে। এবং এই ওসেলাসের যে কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম যে এটা কিন্তু রেটিনার মতো কাজ করে। রেটিনাতে প্রতিবিম্ব যেমন গঠিত হয়, এটাও রেটিনার মতো কাজ করে, প্রতিবিম্ব গঠিত হইতে পারে এখানেও, ঠিক আছে। রেটিনার মতো কাজ করে, এবং সাথে সাথে এটা আলোর যে তীব্রতাটা হচ্ছে অনুধাবন করে, ঠিক আছে। আলোর তীব্রতার যে পরিবর্তন সেটা অনুধাবন করতে পারবে। এখানে একক প্রতিবিম্ব গঠিত হতে পারে, ঠিক আছে, একক প্রতিবিম্ব গঠিত হতে পারে। এইটা হচ্ছে মূলত এই যে ওসেলাসের কাজ। আচ্ছা, তাহলে এই ছিল এখান থেকে পুঞ্জাক্ষীর বিষয়, এবং সাথে সাথে এই যে এবারে আমরা পড়ে ফেলবো যে মানে মুখপাঙ্গগুলো। এখানে মুখপাঙ্গের মনে করো অনেকগুলো ছবি দেওয়া আছে পরপর, পার্শ্ববর্তীতে খুব ভালোভাবে ছবি দেওয়া আছে। এইখানে 5টা খণ্ড, ঠিক আছে, অর্থাৎ এরকমভাবে 5 প্রকারের মানে মুখপাঙ্গের খণ্ড দেওয়া আছে, ঠিক আছে। তো এই খণ্ডগুলা তোমাদের এইখানে দেখো যে মানে যেখানে রিয়েলিস্টিক যে ছবিটা দিয়েছে বইয়ের পিছনে, এইটা কিন্তু আসলে এইখানে এই যে এইখানকার যে খণ্ডগুলো, এইখানকার খণ্ডগুলোর কথা বলতেছে। এইটা কিন্তু তার সেই উপরের ঠোঁট, এটা নিচের দিকে যাবে, এখানে সে ম্যাক্সিলা, সেটাই আমরা পড়বো এখানে, ঠিক আছে। এটাই পড়বো। প্রথম হচ্ছে আসলে বলতেছে হচ্ছে ম্যান্ডিবল, ল্যাব্রাম হচ্ছে উপরের যে ঠোঁট যেটা গঠন করছে একটা, এই যে উপরের যে ঠোঁট, ঠিক আছে, উপরের ঠোঁট যেটা গঠন করতেছে, এইখানকার যে কথা বলতেছে এইটা হচ্ছে উপরের ঠোঁট যেটা গঠন করতেছে, এটাকে বলছে ল্যাব্রাম। তো ল্যাব্রামকে উপরে রোস্ট, এবং সাথে সাথে কাজটা মনে রাখতে হবে, এবং এটা কাজটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই যে ঠেলে দিতে, মানে খাবারটা ঠেলে দিতে এবং স্বাদ নিতে সাহায্য করে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা জাস্ট তো মানে কাজ পড়বা, প্রত্যেকটা মুখভঙ্গের কাজ মুখস্থ মাস্ট। এবং সাথে সাথে ম্যান্ডিবলের কাজ কি, মানে খাবারটা দেখো হচ্ছে মানে কেটে চিবানো। এখানে দেখো ম্যান্ডিবলের এখানে দাঁত আছে, অনেকটা দাঁত দেখতেই পাচ্ছি। এবার এই ম্যান্ডিবলটা খাদ্যটা তো চিবাতে হবে, তাহলে একবার এরকমভাবে চিবাতে হবে না, 2 পাশ দিয়ে। তো চিবাতে গেলে 2 ধরনের পেশি কাজ করবে, এটা মাথায় রাখবা। একটা পেশির নাম বলতেছি অ্যাবডাক্টর পেশি, আর একটা হচ্ছে অ্যাডাক্টর পেশি। অ্যাডাক্টর 2 ধরনের পেশি কাজ করবে, ঠিক আছে। তোমাদের এই বইতে নেই, মাজেদা বেগমের বইতে আছে আবার, সো এটা একটু পড়তে হবে, ঠিক আছে। এটাকে বলতেছি হচ্ছে অ্যাডাক্টর পেশি এবং অ্যাবডাক্টর পেশি। তো অ্যাবডাক্টর পেশি হচ্ছে কি বলতেছি, যে মনে করো এই যে ম্যান্ডিবলটা, সহজ কথায় অ্যাবডাক্টর মানে দূরে নিয়ে যাওয়া, আর অ্যাডাক্টর মানে অ্যাডিকশন থেকে আসতে মনে করতেছি, তো সেই হিসাবে কাছে নিয়ে আসা, ঠিক আছে। অর্থাৎ ম্যান্ডিবলটা এই মুখপঙ্গ থেকে দূরে নিয়ে ঠেলে দূরে নিয়ে যাওয়াকে বলতেছি অ্যাবডাক্টর পেশি, আর কাছে নিয়ে আসার জন্য যে পেশিটা কাজ করবে সেটা হচ্ছে অ্যাডাক্টর পেশি। মাথায় রাখলাম একটু অল্প। তারপর ম্যাক্সিলা। তো ম্যাক্সিলাতে পড়তে গেলে তখনই তোমার পড়ে ফেলতে হবে যে ম্যাক্সিলার কতগুলো পার্টস আছে। দেখো এগুলো কিন্তু খুবই আবার মুখস্থ করে ফেলতে হবে। পার্টসগুলো কী, নিচের কোনটি ম্যাক্সিলার অংশ নয়, সেই ক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে দেখো এখানে মোট কটা খণ্ড আছে, 3 আর 2 5 আর 5 10, মোট 10টা খণ্ড আছে ম্যাক্সিলাতে, ঠিক আছে। তো তার ভিতরে 5টা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প, তারপরে 5টা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প, আর বাকি যে খণ্ডটা দেখো কার্ডোস্টাইপস, তারপর হচ্ছে ল্যাসনিয়া, তারপরে পালফিফার, গ্যালিয়া, সবগুলো পার্ট করে ফেললাম। এবং পার্ট করার পরে তোমাদের এবার মাথায় রাখতে হবে যে এই ম্যাক্সিলারি পাল্পগুলোতে দেখো কয়টা সন্ধি আছে। সহজ কথা, এটা মানে কোশ্চেন কতভাবে করা যায়, ছবি থেকেই কোশ্চেন করতে পারছি কয়টা সন্ধি আছে। দেখতেছি যে 5টা ম্যাক্সিলারি পাল্প আছে, তাহলে নিশ্চিত সন্ধি থাকবে হচ্ছে 4টা, ঠিক আছে। তাহলে একটুখানি বইতে কিন্তু সরাসরি নাই, কিন্তু তারপরে আমি যেহেতু এখানে পেয়ে যাচ্ছি 4টা সন্ধি বিশিষ্ট 5টা ম্যাক্সিলারি পাল্প আছে, এটা একটু মাথায় রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এই হলো বিষয়। এবং যেখানে এখানে 2 ধরনের পাল্প পড়বা, কিছুক্ষণ পরে আমরা মানে এরপরে যে খণ্ডটা পড়বো সেটা হচ্ছে এই যে ল্যাবিয়াম। তো ল্যাবিয়ামে দেখো কয়েকটা অংশ আছে, সাবমেন্টাম, এরকম মানে নিচের ঠোঁট গঠন করবে, এটা উপরের ঠোঁট নিচের ঠোঁট গঠন করতেছে এরকম একটা। তো এটা হচ্ছে সাবমেন্টাম, এর এই অংশটুকুকে বলতেছে আবার মেন্টাম। এবং দেখো 2 পাশ দিয়ে হ্যাঁ বলে ফেলো, আমাকে একজন কোশ্চেন করছে ভাইয়া, ওইটা কি বললেন যে 4টা সন্ধিযুক্ত 5টা ম্যাক্সিলারি পাল্প? আচ্ছা আমি এটা বলতেছি, এদিক দেখো, মানে 5টা যদি খুব ভালো কোশ্চেন করে সবাই
বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করো। এখানে যেটা বলতেছি 1 2 3 4 5টা খণ্ড আছে, তো 5টা খণ্ডকে আমি যদি জোড়া লাগাই, এরকমভাবে জোড়া লাগাই, মাঝখানে এই যে সন্ধি তৈরি হইলো না, সন্ধি বা যোগ, সেটা কয়টা? 4টা না? এখানে দেখো 4টা পরপর, এখানে দেখো 4টা, তাই বলতেছি যে 4টা সন্ধি আছে এখানে, ঠিক আছে? সন্ধি বা সংযোগের স্থল আছে, সেটাকে আমরা বলতেছি। এখানে 4টা সন্ধি আছে। ঠিক একইভাবে কোশ্চেন করতে পারি এখানে হাতের আঙুল, হ্যাঁ হাতের আঙুলের কথাই চিন্তা করো। এখানে দেখো আমাদের 1 2 3টা জিনিস আছে, কিন্তু 2টা সন্ধি পাচ্ছে এখানে, এরকমভাবে। বা এর সাথে এই যে নিচের দিকে আর একটা সন্ধি আছে, তো ওগুলোর হিসাব না, এখানে আসি। তারপরে দেখো এখানে মেন্টাম এবং সাবমেন্টাম, মেন্টাম, এবং এখানেও আছে ল্যাবিয়াল পাল্প। দেখো এই ল্যাবিয়াল পাল্পে 4টা, এখানে ল্যাবিয়াল পাল্পের সংখ্যা হচ্ছে 4টা, মানে 4টা খণ্ড আছে, এবং এখানে তাহলে 3টা সন্ধি আছে, এবং তার নিচে আছে লিগিউলি। আচ্ছা, লিগিউলি জাস্ট এখানে পড়তে হবে যে কোনটি কোনটার অংশ, ঠিক আছে? এখানে অত কিছু না যে এটা কোন দিয়ে কি দিয়ে তৈরি হচ্ছে, সব না, কোনটি কোনটার অংশ এবং কাজ। সহজ কথায় মনে রাখবা, যেখানে পাল্প পাবা সেখানে হচ্ছে সংবেদী, ঠিক আছে? এখানে ল্যাবিয়াল পাল্প ও সংবেদনশীল অঙ্গ। এখানে যদি বলা হয় ম্যাক্সিলারি পাল্পের কাজ কি, তাহলে সেটাও মনে রাখবা সংবেদী অঙ্গ, এখানে লেখা আছে দেখবা সংবেদী অঙ্গ, ঠিক আছে? এবং সাথে সাথে এদের কিছু কিছু কাজ আছে, মানে এই যে দেখতেই তো দুই পাশ দিয়ে, তাহলে খাবারটা একটু মুখের মধ্যে মানে প্রবেশ করায় দিবে, এবং সাথে সাথে খাদ্যটা চূর্ণ করার কাজ, এগুলো কাজ কিন্তু হচ্ছে ম্যাক্সিলার কাজ, ঠিক আছে? আর ল্যাবিয়ামের কথা তো বললামই, তবে ল্যাবিয়ামে স্পেশালি একটা কথা আছে দেখবা, ল্যাবিয়ামের নিচের দিকে ল্যাবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারি প্রতিনিধি মনে করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, লাইনটা দেখায় না, দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারি প্রতিনিধি মনে করা হয়। নিচের কোনটিকে দ্বিতীয় জোড়া মানে ম্যাক্সিলারি মানে ম্যাক্সিলার প্রতিনিধি মনে করা হয়। তো এটা হচ্ছে একটু মাথায় রাখলাম। নেক্সট হচ্ছে হাইপোফ্যারিংস, তার উপজিহ্বা, ঠিক আছে? উপজিহ্বা, তার জিহ্বা আছে, উপজিহ্বাটা। তো দেখো উপজিহ্বাটা এখানে মূলত কাজ কি? খাদ্যবস্তুটাকে নাড়াচাড়া করে এবং লালার সাথে মিশাতে সাহায্য করা। আচ্ছা, তো আমরা কিছুক্ষণ আগে মূলত হচ্ছে ওমাটিডিয়াম এবং ওসেলাস পড়লাম ঠিকই, কিন্তু তার কিন্তু হচ্ছে পার্থক্যটা মাস্ট এখান থেকে দেখে নিবা এখন, মানে সাথে সাথে দেখে নিবা, ঠিক আছে? সাথে সাথেই দেখে নিবা। এই যে মেরুদণ্ডী প্রাণীদের মাথা, মানে প্রাণীদের মূলত সরলাক্ষী আমাদের চোখের মতনই বৈশিষ্ট্য হবে তার বেশিরভাগই, কিন্তু যদিও এখানকার ঘাসফড়িংয়ের চোখের বৈশিষ্ট্য, ওই যে সরলাক্ষীর বৈশিষ্ট্য বা আমাদের সরলাক্ষীর বৈশিষ্ট্য কিন্তু এক না, ঠিক আছে? সেটার কথা বলিনি, কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, সরলাক্ষী এবং পুঞ্জাক্ষীর 2টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এটা একটু পড়ে ফেলবা সাথে সাথে, ঠিক আছে? এবং এটা মূলত মানুষের চোখ এবং হচ্ছে এদের যে পুঞ্জাক্ষীর মধ্যে মানে দেওয়া হয়েছে, পার্থক্য দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের মেন জায়গায় আসি। আমরা ওখানে কিন্তু পরবর্তীতে আর এই যে মানে গঠন এবং দর্শন কৌশলে আপাতত আসবো না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যেটা পড়ে ফেলতে হবে বক্ষ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবার শুরু হইলো, অনেকগুলো জিনিস পড়তে হবে এখানে। বক্ষটাকে এদের দেখো, এই যে এখানে ছবি দেওয়া ছিল, বক্ষটাকে এইখান থেকে শুরু এইখান পর্যন্ত শেষ, তো এই বক্ষটাকে আগে 3টা ভাগে ভাগ করতেছে। প্রথমেই মনে রাখতে হবে, এটা তোমাদের পরবর্তীতে মেডিকেলে যারা চান্স পাবে তাদের সাথে খুব পরিচিত একটা ওয়ার্ড হয়ে যাবে, থোরাক্স। থোরাক্স হচ্ছে বুক, কারণ প্রথমে যেয়ে তাদের এই থোরাক্স পড়ানো হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়, থোরাক্স মানে বুক, মানে মানুষের থোরাক্স পড়ানো হবে আর কি। তো এই থোরাক্সটাকে আসলে 3টা ভাগে ভাগ করতেছি, অগ্র, মধ্য, পশ্চাৎ। এটার নাম কিন্তু প্রোথোরাক্স, মেজোথোরাক্স, মেটাথোরাক্স, ঠিক আছে? এখানে যদিও আছে সেটা প্রোথোরাক্স, মেজোথোরাক্স, মেটাথোরাক্স, ঠিক আছে? এবং এইখানে যেটা বললাম কিছুক্ষণ আগে, যেটা বলছিলাম যে এদের দেহটাকে খণ্ডন আছে, এই যে খণ্ডগুলা, এদের দেহে যে অনেকগুলো যে খণ্ড আছে, তাই না? এই খণ্ডগুলাকে, প্রত্যেকটা দেহখণ্ডকে আমরা বলতেছি স্কেলেরাইট বলতেছি। তো এদের দেহ সে একইভাবে স্কেলেরাইটের ক্ষেত্রে পৃষ্ঠদেশে পাবো টারগাম, অঙ্কীয় দেশে স্টার্নাম এবং পার্শ্বদেশে প্লিউরন, কিন্তু আগেও বলা হয়েছে, ঠিক আছে? পার্শ্বদেশে প্লিউরন। তবে একটা জিনিস মনে রাখবো, একটা জিনিস শিখবো নতুন, সেটা হচ্ছে নোটাম বলে একটা জিনিস, নোটাম, ঠিক আছে? নোটাম, এখানে যেটা শিখবো নোটাম। দেখো এখানে স্কেলেরাইটটা 3টা জিনিস, তবে বক্ষীয়, তাই বলতেছি হোয়াট ইজ নোটাম, কোশ্চেন হইতে পারে হোয়াট ইজ নোটাম আবার কি জিনিস। নোটাম হচ্ছে মনে রাখবা এই যে বক্ষীয় অঞ্চলের, মানে এদের যে বুকের যে অঞ্চলের যে টারগামটা আছে তাকে আমরা বলতেছি নোটাম, মনে রাখবে। আমরা বলতেছি এখানে আমরা বললাম না যে এদের দেহে যে স্কেলেরাইট আছে, পিঠের দিকের স্কেলেরাইটটাকে বলবো টারগাম, বুকের দিকের কে বলবো হচ্ছে স্টার্নাম, পাশের দিকে মানে প্লিউরন। তো এদের যে পিঠে মানে বক্ষীয় অঞ্চলে পিঠের দিকে যে টারগাম আছে সেগুলোকে বলবো নোটাম। তো সেই হিসাবে আমরা তো জানি 3টে বুক, অগ্র, মধ্য, পশ্চাৎ বলে ভাগ করা হচ্ছে, সেই হিসাবে নোটামও 3টা পাবো, প্রোনোটাম,
মেসোনোটাম, এখানে যেমন বলছি প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স, এরকমভাবে প্রোনোটাম, মেসোনোটাম, মেটানোটাম। তোমাদের বইতে খালি প্রোনোটামের কথা দেওয়া আছে, এই যে প্রোনোটামের কথা দেওয়া আছে, ঠিক আছে, প্রোনোটামের কথা দেওয়া আছে। এবং এখানে প্রোনোটামটা তোমরা দেখতেছো যে অনেক, এই যে মাথার এই যে উপরের এইটা অনেক মোটা এবং চওড়া, ঠিক আছে, এটা অনেক মোটা এবং চওড়া, এটা একটু কথা মনে রাখলাম, হোয়াট ইজ প্রোনোটাম, তাই না? এরপরে আসো শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্র, ও তার আগে একটা কথা বলে দেওয়া হয় না। ভাইয়া আপনি কি বললেন, কোথায় বক্ষ পড়ানো হবে প্রথমে, না কি একটা বললেন শুনি? বুঝি নাই, আবার কোশ্চেনটা করো। মানে বললেন না যে থোরাক্স পড়ানো ও হবে আচ্ছা, নাকি থোরাক্স কোথায়? পড়ানো, আমি বলছি তোমরা যদি মেডিকেলে চান্স পাও, ঠিক আছে, যখনই মেডিকেলে চান্স পাওয়ানো হবে তখনই ফার্স্ট ইয়ারে এসে প্রথমেই এই মানুষের বুক পড়ানো হয়, ঠিক আছে, মানে দেহটাকে কতগুলো খণ্ডে ভাগ করা হয়, তো প্রথমে বুক পড়ানো হয় খালি, তাই বললাম যে থোরাক্সটা কথা মনে রাখো, মানে বুকটাকে তোমরা এখন আর হচ্ছে মানে নতুন একটা ওয়ার্ড যে শিখবা সেটা হচ্ছে থোরাক্স, এটাকে বলতেছি, ঠিক আছে, থোরাক্স মানে বুক, এটাই মনে রাখবো। আচ্ছা, তো আরেকটা কথা বলে দেওয়া হয় না, এখানে আমাদের যে বুকে, ঠিক আছে, বুকের ক্ষেত্রে যে টারগামটার স্কেলেরাইট পাওয়া যাবে 4টা, অর্থাৎ টারগাম পাওয়া যাবে 4টা মূলত, ঠিক আছে, 4টা পাওয়া যাবে। তো প্রথমটাকে এরকম 4টা নাম হবে, এটা হচ্ছে মাজেদা বেগমের ম্যাডামের বইতে আছে, ঠিক আছে, তোমাদের আলিম স্যারের বইতে নয়, সো এটা একটু মাথায় রাখবা। টারগামের স্কেলেরাইট পাওয়া যাবে 4টা, প্রি স্কুটাম, স্কুটাম, স্কুটেলাম, মানে পোস্ট স্কুটেলাম। কয়েকটা নতুন কথা দিয়েছি, এই জন্য একটু একটু প্রথমবার একটু কষ্ট লাগবে, তারপর একটু পড়ে ফেলতে হবে, কিছু করার নেই। তারপরে এই যে প্লিউরনের কথা বলতেছি না, পার্সিও দেখে, তো এখানে পার্সিওতেও যে স্কেলেরাইট বা খণ্ড দুই পাশে তিনটি করে মোট 6টা থাকবে, সবগুলো কিন্তু বুকের কথা বলতেছি, আমরা কিন্তু এখানে উদরে যাইনি, ঠিক আছে, উদরে এই যে টারগামের কথা বলতেছি, টারগাম পাওয়া যাবে 4টা, সেগুলোর নাম দেয়া আছে। এই যে প্লিউরনের কথা বলতেছি, তো প্লিউরনের যে স্কেলেরাইট দুই পাশে তিনটা করে মোট 6টা, এটার নাম ইপি স্টারনাম, ইপি মেরন আর প্যারাটেরন। আমি পরবর্তীতে ছবি দিয়ে দেবো, যারা হচ্ছে মানে চেষ্টা করবো একটা ছোটো নোটে লিখে এটা হচ্ছে বইতে অ্যাটাচ করে দেওয়ার, ঠিক আছে, এবং সাথে সাথে স্টার নামের স্কেলারাইট হবে একটা, স্টার নামের স্কেলারাইট এখানে একটাই পাওয়া যাবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখলাম। আচ্ছা, এরপরে যেটা কথা বলতেছিলাম এই যে স্পাইরাকল বা ছিদ্র, তো এই স্পাইরাকল আমি কিছুক্ষণ পরে, আমরা বলছিলাম না কিছুক্ষণ আগে যে হচ্ছে আমাদের নাকের ছিদ্র বা আমরা শ্বাস নিই 2টা ছিদ্রের মাধ্যমে, কিন্তু এরা শ্বাস নেয় মোট হচ্ছে 10 জোড়া ছিদ্রের মাধ্যমে, এটা আমরা পরবর্তীতে পড়বো, এরা শ্বাস নেয় এরকমভাবে অনেকগুলো এদের দেহে শ্বাসনালী আছে, এরা মোট 10 জোড়া ছিদ্রের মাধ্যমে শ্বাস নেয়, ঠিক আছে, তো সবগুলো ছিদ্র তার মধ্যে বুকে পাওয়া যাবে হচ্ছে 2 জোড়া, মোট বলেছি কত 10 জোড়া, তার ভিতরে বুকে পাওয়া যাবে এই যে বুক, ঠিক আছে, বুকে বলতেছে অগ্র, মধ্য এবং পশ্চাৎ, 3টা এলাকা যদি বলি, তো অগ্রবক্ষ এবং মধ্যবক্ষের মাঝখানে একটা পাওয়া যাবে, আর মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষের মাঝখানে আরেকটা ছিদ্র পাওয়া যাবে, এই পাশের দিকে ছিদ্র থাকবে এদের, আমাদের তো নাক থাকে, এদের কোনো আলাদা নাক নাই, এদের দেহে খণ্ড আছে, এরকমভাবে ছিদ্র আছে, এগুলোকে আমরা বলতেছি শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, ঠিক আছে, তো এরকমভাবে 4 জোড়া, এবার বলতেছি এরকমভাবে বুকে পাওয়া যাবে 2 জোড়া, মাথায় রাখতে হবে, এবং বাকি উদরে, বুকে তো 3টা খণ্ড বলেছি, অগ্র, মধ্য, পশ্চাৎ, এরকমভাবে আমরা উদর বা অ্যাবডোমেন যখন পড়বো তখন দেখবো মোট 11টা খণ্ড আছে এখানে, তো 11টা খণ্ডের ভিতরে প্রথম 8টা খণ্ডে এই স্পাইরাকলগুলো পাওয়া যাবে, বা স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রগুলো পাওয়া যাবে প্রথম 8টা খণ্ডে, মাথায় রাখবা, ঠিক আছে, বুকে হচ্ছে 2টা খণ্ড, আর মানে 2 জোড়া খণ্ড, আর অ্যাবডোমেন বা উদরে হচ্ছে 8 জোড়া খণ্ড, ঠিক আছে, 8 জোড়া খণ্ড, তো এটা মাথায় রাখলাম, এটা তাহলে আমি বলতেছি বুকে 2 জোড়া হয়ে গেল 10 জোড়া, কিন্তু এখানে 8 জোড়া, এটা যদি মুখস্থ হয়ে যায় তাহলে এরপরে শিখে ফেলবা প্রথম যে 4 জোড়া যে খণ্ড, মানে প্রথম যে 4 জোড়া যে স্পাইরাকল, সেগুলো হচ্ছে প্রশ্বাসী, মানে তার ভিতর দিয়ে বাতাস হচ্ছে যায়, ভিতরে যায়, ঠিক আছে, ভিতরে যায়, আর তারপরে যে হচ্ছে 6 জোড়া বলতেছি, অর্থাৎ সবগুলো অ্যাবডোমেনে চলে আসে, প্রথম 4 জোড়া যে প্রশ্বাসী, তার ভিতরে 2 জোড়া হয়ে যায় বুকে এবং 2 জোড়া হয়ে যায় অ্যাবডোমেনে, কিন্তু তারপরে যে 6 জোড়ার কথা বলতে সবগুলো হচ্ছে নিঃশ্বাসী, অর্থাৎ তার ভিতর দিয়ে বাতাস বের হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বের হয়, এটা হচ্ছে সেই প্রাণী, সো অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, এই হলো বিষয়টা, একটু মাথায় রাখবো, এইগুলাই কিন্তু মানে ঘুরাই ফেরাই ঝামেলা করবে অনেকগুলো। 10 জোড়া স্পাইরাকল, তার ভিতরে 4 জোড়া প্রশ্বাসী, তার মধ্যে 2 জোড়া থাকে হচ্ছে বুকে, 2 জোড়া থাকে পেটে, ঠিক আছে, আর বাকি যে 6 জোড়ার কথা বলতেছি, মানে বাকি 8 জোড়া থাকবে হচ্ছে অ্যাবডোমেনে, তার ভিতরে 6 জোড়া থাকবে হচ্ছে নিঃশ্বাসী, মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলে আমি যদিও ছবি দিয়ে দেবো, পরবর্তীতে আবার একটু ক্লিয়ার করে নিবা।
আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখো এদের বুকেই কিন্তু আবার ডানা আছে। এদের ডানাটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি বুকেই অবস্থিত, অনেকে আর পা সবগুলোই কিন্তু হচ্ছে বুকে অবস্থিত। দেখে মনে হতে পারে যে হচ্ছে এদের ক্ষেত্রে দেখে মনে হতে পারে যে হচ্ছে এদের পেটের ভিতরে অবস্থিত ডানা বা মানে পা, কিন্তু এদের ক্ষেত্রে সবগুলো বুকে। বুকের ক্ষেত্রে দেখো কিউটিকল নির্মিত মোট দুই জোড়া হচ্ছে, দুই জোড়া মানে 4টি। অনেকের ক্ষেত্রে আবার এই সংখ্যাগত আমি যেটা এখন পড়েছি হচ্ছে দুই জোড়া, কিন্তু অবজেক্টিভ করার সময় আমি হঠাৎ করে দিই 4টি, তো সেটা মাথায় রাখো, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে যে দুই জোড়া, তার ভিতরে এক জোড়া থাকবে মধ্যবক্ষে, ঠিক আছে, আর এক জোড়া থাকবে হচ্ছে কিন্তু পশ্চাৎবক্ষে, ঠিক আছে। এক জোড়া থাকবে মধ্যবক্ষে আর এক জোড়া থাকবে হচ্ছে পশ্চাৎবক্ষে, অগ্রবক্ষে কোনো ডানা থাকছে না। এবং সামনের জোড়া যে ডানা, সেই ডানা জোড়া থাকবে অনেক শক্ত এবং আকারে ছোট, ঠিক আছে, এবং সেগুলো উড়তে কোনো সাহায্য করবে না। তাহলে কি বললাম, শক্ত, আকারে ছোট, সরু, উড়তে সাহায্য করে না। সেগুলোর মেইন কাজ হচ্ছে পিছনের ডানাটাকে মানে জাস্ট হচ্ছে মানে যখন সে বিশ্রাম করবে তখন তাকে এই ডানার নিচে এই বড় ডানাটা গোটানো থাকে, ঠিক আছে, গোটানো থাকে, উঠতে কোনো সাহায্য করে না। এই যে এখানকার ডানাটা, তো এই ডানাটা যেটা উঠতে সাহায্য করে না, যেটা পিছনের ডানাকে ঢেকে রাখে, সেই ডানার নাম হচ্ছে এলিট্রা। সেই ডানার নাম হচ্ছে এলিট্রা। আর সেই ডানার আবরণটাকে আমরা বলতেছি টেগমিনা, ঠিক আছে। এলিট্রা হচ্ছে ডানার নাম এবং তার আবরণটাকে আমরা বলতেছি হচ্ছে টেগমিনা, মাথায় রাখবো, ঠিক আছে। এবং তারপরে কিন্তু হচ্ছে এই যে বললাম ডানাটা হচ্ছে এটা হচ্ছে উঠতে সাহায্য করে মেইনলি। এবং এইখানে কিন্তু এদের এই যে ডানাতে অনেকগুলো ছোট ছোট শিরা উপশিরার মতো রক্তনালী পাবো, ঠিক আছে, অনেকগুলো সাইনাস থাকবে এবং সাথে সাথে স্নায়ু থাকবে। মনে রাখবা এদের দেহেও কিন্তু স্নায়ু আছে, এদের দেহেও উদ্দীপনা বা বিভিন্ন সংবেদন তো এখানে এদের দেহেও প্রবাহিত হবে, তাই এখানে ডানাতেও কিন্তু এই উদ্দীপনাটা থাকবে, ঠিক আছে। এটা একটু পড়ে ফেললাম। অর্থাৎ বহু এই যে শিরা উপশিরার মতো অনেকগুলো রক্তনালী বা সাইনাস এগুলো থাকবে। অর্থাৎ সাইনাসের কথা বলতেছি মানে ওই যে স্পাইরাকল বা এই যে অনেকগুলো শ্বাসনালীর কথা দেখবো পরবর্তীতে, ওদের দেহ শ্বাসনালীর কিছু কিছু অংশ থাকবে এই ডানাতে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। শ্বাসনালীর কিছু কিছু অংশ থাকবে, রক্তের বিষয় থাকবে এবং স্নায়ুর বিষয় থাকবে। কিন্তু ভাই সাইনাস কেন বললেন? আচ্ছা, সাইনাস শোনো, হ্যাঁ ভালো কোয়েশ্চেন করতেছো। শোনো, আমি গতদিন এর আগে ক্লাসে আমি বলে দিয়েছিলাম বায়োলজি পড়তে গেলে যেখানে সাইনাস পাবা সেটা মানেই ফাঁকা জায়গা, সাইনাস মানেই ফাঁকা জায়গা, ঠিক আছে। সো ছোটো ছোটো ফাঁকা জায়গা, বড়ো ফাঁকা জায়গাকে বলা হয় হচ্ছে ভেন্ট্রিকল, তার থেকে আর একটু ছোটো ফাঁকা জায়গাকে বলা হয় অ্যাট্রিয়াম। আমরা হার্টের ক্ষেত্রে যেটা পড়ছি, যেখানে বড় ছিদ্র অনেক বড় একটা ফাঁকা জায়গা সেটাকে বলি ভেন্ট্রিকল। আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে এরকম ভেন্ট্রিকল আছে মাথার ভিতরে। আর যদি তার থেকে একটু ছোট জায়গা হয় তাকে আমরা বলি হচ্ছে মনে করো হচ্ছে অ্যাট্রিয়াম, ঠিক আছে। আর তারপরে ছোট জায়গাকে একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে ফাঁকা জায়গা তাকে বলি সাইনাস, ঠিক আছে। তোমরা যেমন হচ্ছে পঞ্চম অধ্যায়টা যদি পড়ে থাকো তখন মস্তিষ্কের ভিতরে অনেকগুলো সাইনাস, ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এরকম অনেকগুলো সাইনাস কথাটা পড়বা, ঠিক আছে। তো আমি যেটা কথা বলতেছি সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা। তো এদের ভিতরে আসলে এরকমভাবে অনেকগুলো মানে এই যে রক্তনালীর মতো যে মানে অনেকগুলো হচ্ছে নালীর মতো সাইনাস থাকবে সেটার কথা বলতেছে, ঠিক আছে। এটার বিভিন্ন কাজ আছে এদের ভিতরে, মনে করো বাতাস মানে ওই যে শ্বাস মানে এই যে অক্সিজেনগুলো যাওয়ার বিষয় আছে, সাথে সাথে এখানে মনে করো হচ্ছে একটা হালকা করার বিষয় আছে না, যদি ফাঁকা জায়গা থাকে তাহলে ডানাটা একটু হালকা হইলো, ঠিক আছে। এরকম বিভিন্ন কাজ আছে, সাথে সাথে রক্তনালী যেহেতু আছে যেহেতু পুষ্টি দরকার, তাই না, সেই কারণে, ঠিক আছে, এগুলো থাকবে এখানে। আচ্ছা, তাহলে আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি বিষয়টা। আর আরেকটা কথা বলছিলাম যে সিলোম, তো সিল কথাটা যেখানে থাকবে, সিলোম, সিলেন্টরন, যেখানে সিল কথা থাকবে সেটা মানে আবার ফাঁকা জায়গা, ঠিক আছে, এগুলো মানে আবার ফাঁকা জায়গা। তো এরপরে চলে আসবো পা। তো পায়ের ক্ষেত্রে দেখো আমাদের দেহেও সবচেয়ে বড় যে অস্থি যেটা সেটার নামও ফিমার, এদের দেহ বড় একটা পা আছে সেটাকে বলতেছি ফিমার। তো এদের এই যে পাটা আবার মনে করো লাফানোর জন্য বিশেষভাবে তৈরি, মাংসল গড়ন, এর ভিতরে মাংসল গড়ন আছে এবং সাথে সাথে লাফানোর জন্য প্রস্তুত, ঠিক আছে। এই লাফানোর জন্য প্রস্তুত এই ধরনের পাকে আবার বিশেষ নাম দেওয়া হয়, সেটা একটু মাথায় রাখবো আমরা, সালটেরিয়াল পা, ঠিক আছে, সালটেরিয়াল পা। এই যে লাফানোর জন্য বিশেষ ধরনের পাটাকে একটা বিশেষ নাম বলা হয় সালটেরিয়াল পা। একটু বিস্তারিত পড়তেছি কারণ তোমাদের লকডাউন আছে, বারবার একই চ্যাপ্টার পড়তেছি, এই কারণে বিভিন্ন বই থেকে তথ্য এনে এক জায়গায় করতেছি, ঠিক আছে। সো
অনেকে বিরক্ত হইতে পারো, অনেকে হইতে পারো, বারবার তো একই জিনিসই পড়াচ্ছে, এই জন্য এক্সট্রা কিছু কিছু তথ্য দিচ্ছে, এই হলো কথা। তো যেটা কথা বলতেছে এখানে পা, কক্সা, তারপরে ট্রোক্যান্টর, ঠিক আছে, কয়েকটা যে ভাগ, এই ভাগগুলো পড়ে ফেলতে হবে। তা এখানে দেখো 3 কোণা, কিন্তু কক্সা আবার 3 কোণা, ঠিক আছে, একেবারে গোড়া স্থূল 3 কোণা কক্সা থাকবে, তারপরে ত্রিভুজাকার ট্রোক্যান্টর থাকবে এবং ফিমার থাকবে, তারপর হচ্ছে ফিমারের পর টিবিয়া। আমাদের দেহে টিবিয়াও আছে, ফিমারও আছে পায়ে, কিন্তু ফিবুলা থাকে, এদের দেহে সেই ফিবুলাটা থাকে না। এবং টিবিয়া থেকেই কাটা শুরু হয়েছে এবং নিচের দিকে টার্সাস থাকবে। টার্সাস আবার কতগুলো খণ্ডে বিভক্ত, ঠিক আছে, 3টা ছোট ছোট খণ্ডে বিভক্ত। এবং সর্বশেষ খণ্ডটা আবার নোক, যার ইংলিশ লেখা আছে দেখো ক্ল, ঠিক আছে, ক্ল, তা হচ্ছে নখ, নখ তৈরি করছে, ঠিক আছে, নখ তৈরি করতেছে এখানে। এবং টিবিয়া এবং টার্সাস কিন্তু কাঁটাযুক্ত, এটা মাথায় রাখবো কোনটা কাঁটাযুক্ত হয়। তো এরপরে আর একটা গুরুত্বপূর্ণ ঝামেলার অংশ আসছে, এখানে বহু খণ্ডক আছে, এত নম্বর খণ্ডকে এটা দেখা যায়, এত নম্বর খণ্ডকে এটা দেখা যায়, এত নম্বর খণ্ডকে এটা দেখা যায়। সহজ কথা আমি সহজভাবে উদাহরণ করে দিচ্ছি, সেটা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে আগেই বলে দিয়েছি যে পেটের ভিতরে মোট 11টা খণ্ডক আছে, পেটের ভিতরে মোট 11টা খণ্ডক আছে। তো প্রত্যেকটা খণ্ডকটাকে আমরা বলেছি স্কেলেরাইট, আবার স্কেলেরাইটের আবার কথা বলছি আমরা। আচ্ছা, ক্ল আর নেইলের ভিতরে পার্থক্য কি? আমাদের নেইলটা দেখো তো, নেইলের বিষয়টা দেখো, একটা বিশেষ আঙুল, তারপরে আরেকটা আলাদা অংশ এটা, কিন্তু এদের কাঁটাযুক্ত অনেকটা। দেখো এখানে নখরটা দেখো, যেখানে এরই অংশ আমি যেটা বলতে চাচ্ছি, নেইলের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের মনে করো একটা মাংসল অংশ থাকতেছে, মুরগি বা বিভিন্ন প্রাণী খেতে দেখবে, এর উপরে আরেকটা স্ক্লেরোপ্রোটিন দ্বারা গঠিত একটা জিনিস, আর এরই যে অংশ তারই সেই অংশটুকু মনে করো হয়ে গেছে, ঠিক আছে, ভুল হয়ে গেছে, এরকম একটা জিনিস, সেটাকে আমরা বলতেছি। আচ্ছা, যেটা কথা বলতেছিলাম, তাহলে কি আমি ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, উদর বা অ্যাবডোমেনের কথা বলতেছিলাম। তো অ্যাবডোমেনটা ভালো করে খেয়াল রাখবে, এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে অনেক ঝামেলার অংশ। তো সেই হিসাবে বলতেছি এখানে যেটা অ্যাবডোমেন বা অ্যাবডোমেনে মোট 11টা খণ্ড আছে। তো 11টা খণ্ড, প্রত্যেকটা খণ্ডর নাম স্কেলেরাইট, এবং স্কেলেরাইটের আবার কতগুলো কথা বললাম। পিঠের দিকটাকে বলবো টারগাম, অঙ্কীয় দেশে স্টারনাম। এইবার একটা কথা, এখানে কিন্তু প্লিউরন থাকে না, অর্থাৎ পার্শ্বীয় কোনো খণ্ড থাকে না, খুবই গুরুত্বপূর্ণ, প্লিউরন থাকে না, অ্যাবডোমেনের ক্ষেত্রে প্লিউরন থাকে না। আবার এই যে বলতেছি যে টারগাম এবং স্টারনাম, এর মধ্যে প্রথম যে উদরীয় খণ্ড, মোট যে 11টা খণ্ডক বলতেছি তার ভিতরে প্রথম যে উদরীয় খণ্ডকটা সেটা আবার অসম্পূর্ণ, কারণ সেটা মূলত তার যে স্টারনামটা সেটা আবার পশ্চাৎ বক্ষ, অর্থাৎ এই বুকের সাথে জোড়া লাগানো। অর্থাৎ আমি যেটা বলতেছি, প্রথম যে স্কেলেরাইট বা উদরীয় খণ্ড তাতে খালি টারগাম থাকবে, তাতে প্লিউরনও থাকবে না, স্টারনামও থাকবে না। ক্লিয়ার না হলে আবার বলতেছি, মোট 11টা খণ্ড, তার ভিতরে মানে সবগুলো খণ্ডতেই টারগাম থাকবে আর স্টারনাম থাকবে, কোনো প্লিউরন থাকবে না। তার ভিতরে প্রথম খণ্ডকটা আবার বলতেছি যে আমরা প্রথম খণ্ডকটা আবার অসম্পূর্ণ থাকবে এবং অসম্পূর্ণ থাকলেও কারণটা কি? কারণ হচ্ছে তার যে স্টারনামটা সেটা আবার বুকের সাথে জোড়া লাগানো, অর্থাৎ খালি সেখানে টারগাম কথাটা আছে, ঠিক আছে, খালি টারগাম থাকবে সেখানে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে দেখো, টিম্পেনাম। তো এটা মাথায় রাখবো, এদের যে প্রথম উদরীয় খণ্ডক, আমি এখানে অল্প একটু দেখাই দিচ্ছি সেই জিনিসটা। এদের আবার শোনা কান আছে, আমাদের কান থাকে মাথার উপরে আর এদের কান থাকে পেটে। তাহলে ইন্টারেস্টিং না? আমি বলতেছি তাহলে কতগুলো ইন্টারেস্টিং কথা বললাম। আমাদের দেহে স্নায়ু থাকে হচ্ছে পিঠের দিকে, স্নায়ু মানে স্পাইনাল কর্ডের কথা বলছি, এদের দেহে স্পাইনাল কর্ড থাকে পেটের দিকে। আমাদের দেহে হাড় থাকে বুকের দিকে, এরকম জায়গায়, আর এদের দেহে টোটাল হাড়টা থাকে পিঠে। এবং আমাদের দেহের মানে হাড়টা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এদের 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমাদের কান থাকে মাথায়, এদের কান থাকে হচ্ছে পেটে। এই যে কানটাকে আবার বিশেষ নাম দিচ্ছে টিম্পেনাম। পরবর্তীতে আমরা এটা টিম্পেনাম নিয়ে একটু বিস্তারিত পড়বো। এই দিক দেখো, এরকমভাবে বাইরের দিক থেকে এর এই অংশটুকু এবং পরবর্তীতে একটা বিশেষ থলি, এটাকে বলতেছি। এটা হচ্ছে প্রথম যে উদরীয় খণ্ডক, ঠিক এই এলাকায় এইখানে আছে, এটাকে বলতেছি টিম্পেনাম। তা প্রথম উদরীয় খণ্ডকে থাকে, কিন্তু এটা 1 নম্বরে থাকে। তারপরে শ্বাসরন্ধ্র, ঠিক আছে, শ্বাসরন্ধ্র প্রথম থেকে 8 নম্বরে থাকবে, ঠিক আছে, এটা তো বলে দিয়েছি। এবং এই 8 নম্বরের ভিতরে প্রথম দুটো থাকবে হচ্ছে কিন্তু মানে প্রশ্বাসী, এবং বাকি 6 জোড়া থাকবে কিন্তু হচ্ছে নিঃশ্বাসী। তো এরপরে আছে পায়ু এবং জননাঙ্গ। তো এখানে জননাঙ্গের ক্ষেত্রে দেখব অনেকগুলো খণ্ডের কথা লেখা আছে। মূলত পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িংয়ের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আছে,
এবং একটা কথা আছে, আমি যা শুধু মানে কত নম্বর খণ্ডকে কি কি থাকবে এটাই বলতেছি। এখানে কিছু কিছু কথা আছে, দেখো এখানে সুপ্রা অ্যানাল প্লেট, আমি শুধু উদাহরণটা পড়তেছি। দেখো অ্যানাস, অ্যানাস মানে কি পায়ু, তাই না? সুপ্রা মানে কি উপরে, আর প্লেট অর্থাৎ এমন একটা খণ্ড থাকবে যেটা এদের পায়ুটাকে ঢেকে রাখবে, ঠিক আছে? প্লেটের মতো এমন একটা আবরণ থাকবে যেটা পায়ুটাকে ঢেকে রাখবে। তো কোনটাই সেটা? 9 নম্বর এবং 10 নম্বর, ঠিক আছে? 9 নম্বর, সরি মানে যেটা বলতেছি, সরি 9 নম্বর 10 নম্বর না, এই সুপ্রার অ্যানাল প্লেটটা এটা হবে 11 নম্বর খণ্ডকে। অর্থাৎ এখানে টারগামটা পায়ুর উপরে, এদের যে পায়ু, ঠিক আছে, সেটাকে ঢেকে রাখবে, টারগামটা ঢেকে রাখবে। তো 11 নম্বর যে সুপ্রা অ্যানাল প্লেট গঠন, এখানে দুইটা কোয়েশ্চেন এই লাইনের ভিতরে। সুপ্রা অ্যানাল প্লেট গঠন করছে কোনটা? টারগাম নাকি প্লিউরন নাকি স্টারনাম? উত্তর হচ্ছে টারগাম। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সুপ্রা অ্যানাল প্লেট কত নম্বর খণ্ডক, এইটা, ঠিক আছে? এই হলো বিষয়টা। এবং সাথে সাথে যেটা বললাম, এদের কিন্তু প্রত্যেক যে নবম এবং দশম খণ্ডক মানে মানে একত্রিত হয়। উদরীয় খণ্ডকটা, টারগামটা আংশিকভাবে এবং স্টারনামটা পুরোপুরিভাবে এই যে পিছনের দিকে এইভাবে এই যে হুল মতো গঠন করতেছে না, অর্থাৎ এটাকে একীভূত হচ্ছে, ঠিক আছে? এবং পুরুষের ক্ষেত্রে 10 নম্বরে দেখতেছি, 10 নম্বর খণ্ডকটাতে পাশে একটা বিশেষ অংশ দেখতে পাচ্ছি, এটাকে এই যে সার্কাস, এটাকে বলতেছি অ্যানাল সার্কাস, ঠিক আছে? অ্যানাল মানে সেই চলে আসতেছে, অর্থাৎ এদের পায়ুর দুভয় পাশ দিয়ে বিশেষ ছোট প্রক্ষেপক দেখতে পাচ্ছি আমরা, সেটাকে বলছি অ্যানাল সার্কাস। আর স্ত্রী দেহে সেটাকে গঠিত হয় একটা, এই যে দেখতেছি কোনটাতে কোন দুইটা মানে অষ্টম এবং নবম খণ্ড, এখানে দুইটা এখানে অভিপোজিটাল গঠন করতেছে। এখানে স্ত্রীদের পিছন অংশ দেখো আর এদের পিছন অংশ দেখো। তো অনেকের মাথা ঘোলা যাইতে পারে যে হচ্ছে এতটা খণ্ডক, এটা এত নম্বর খণ্ডক, এটা এত নম্বর খণ্ডক, এখানে আবার নবম খণ্ডকে পুংজনন ছিদ্র, নবম খণ্ডকে আবার সাবজেনিটাল প্লেটের কথা বলতেছে, অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে? সুপ্রার তাহলে অনেকগুলো এক্সট্রা কথা বললাম। সাবজেনিটাল প্লেট মানে অভিপোজিটর, সুপ্রারেনাল প্লেট, সুপ্রাঅ্যানাল প্লেট, এতগুলো মাথায় থাকবে না। এই জন্য আমি একসাথে সবগুলো তোমাদের বইতে যে কটা খণ্ড আছে সবগুলো আমি একসাথে করে দিয়েছি, ঠিক আছে? এইটা একটু তোমাদের ছবি দিব তোমাদের। আমি মনে করি যাদের নাই, যাদের আছে তাদের তো ভালো, যাদের নাই হচ্ছে তারা একসাথে একটা নোট করে লিখে রাখবা পাশের বইতে, যে পুঞ্জাক্ষী কত নম্বর খণ্ডকে থাকতেছে। ওই যে পুঞ্জাক্ষীর কথা কিন্তু প্রথমেই পড়ে আসছি, যেটা মস্তিষ্কের প্রথম খণ্ডকে থাকতেছে, সেটাও লিখে দিয়েছি। বাকি যতগুলো খণ্ড বলা হয়েছে সবগুলো উদরীয় খণ্ড। শুক্রাশয় থাকতেছে, শুক্রাশয় বা মিডিয়ান লিগামেন্ট। এই মিডিয়ান লিগামেন্ট কি বা শুক্রাশয় কি, এটা হচ্ছে পরবর্তীতে যখন জননঙ্গ পড়াবো তখন বুঝতে পারবো। তবে এখনই জেনে রাখো, আমি প্রথম থেকে এই যে প্রথম 1, 3, 4, 5 মানে মানে ছোটোর থেকে বড় পর্যন্ত লিখে দিয়েছি, ঠিক আছে? 3, 4, 5-এ থাকবে শুক্রাশয়। যোনি বা স্ত্রী দেহের যে যোনি সেটাতে থাকবে সপ্তম খণ্ডকে। এই সাবজেনিটাল প্লেট পুরুষের দেহে, পুরুষ যে ঘাসফড়িংয়ের দেহে সাবজেনিটাল প্লেট, জেনিটাল মানে হচ্ছে জননাঙ্গ, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে এই জিনিসটা হচ্ছে পুরুষ ঘাসফড়িংয়ে মূলত সাবজেনিটাল প্লেটে আমরা জানি যে এই নবম অংশে দেখো নবম খণ্ডকে পুংজনন ছিদ্র থাকে, অর্থাৎ তার জেনিটাল যে অর্গানটা সেখানে নবম খণ্ডকে থাকে। তো সেখানকারই একটা মনে করো হচ্ছে মনে করো এই জনন ছিদ্রটাকে, পুরুষ জনন ছিদ্রটাকে ঢেকে রাখার ব্যবস্থা এই সাবজেনিটাল প্লেট, ঠিক আছে? ঢেকে রাখার ব্যবস্থা, তাই বলতেছি যে সাবজেনিটাল প্লেট যেটা গঠন করে কিন্তু স্টারনাম, স্টারনামটা ঢেকে রাখে পুংজনন ছিদ্রটাকে, তাকে বলতেছি সাবজেনিটাল প্লেট। তাহলে সুপ্রাঅ্যানাল প্লেট মানে সুপ্রা কথা আছে, তার মানে উপরের খণ্ড ঢেকে রাখবে, তাহলে অর্থাৎ টারগাম ঢেকে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু টারগাম ঢেকে রাখবে এবং অ্যানালটাকে ঢেকে রাখবে, অর্থাৎ পায়ুটাকে ঢেকে রাখবে, 11তম খণ্ড। এইভাবে প্রত্যেকটা হচ্ছে পরপর করে ফেলবা, ঠিক আছে? এটা একসাথে করে ফেলবা। তো এই খণ্ডক পর্যন্ত আপাতত পড়ো। এরপরে হচ্ছে এদের বিভিন্ন আছে তন্ত্র, আমরা কয়েকটা তন্ত্র পড়বো, এদের পরিপাক তন্ত্র, তারপর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, এবং তারপরে হচ্ছে এদের হচ্ছে রেশন তন্ত্র। এই 3টা তন্ত্র, তারপর হচ্ছে এদেরই, ঠিক আছে? তবে অনেকগুলো তথ্য দিলাম এই ভাইয়া। হ্যাঁ বলে ফেলো এবার, কারণ আজকের সাবজেনিটাল প্লেট আর হচ্ছে ক্ষেপণনালী কি একই খণ্ডকে থাকবে? আচ্ছা এবার মানে জিনিসটা বলো, কি বললা? এদের সাবজেনিটাল প্লেট আর ক্ষেপণনালী কি একই খণ্ডকে থাকবে? একই খণ্ডকে হবে, ঠিক আছে? এদের জিনিসটা কি দেখো, সাবজেনিটাল প্লেটটা আমি কি বললাম, জাস্ট শুধু বললাম যে স্টারনামটা প্রলম্বিত হয়ে পুংজনন ছিদ্রটাকে একটু ঢেকে রাখবে, ঠিক আছে? আর এদের ক্ষেপণনালীটা অনেকটা মানে আমরা যদি দেখি এদের ক্ষেপণনালীটা অবশ্যই একটু বের করি, ওখানে খণ্ডক দেয়া ছিল কিনা, বলা যায় একই খণ্ডকে থাকে, ওদের তো দেহের ভিতরে থাকবে এই অংশটুকু, ঠিক আছে?
দেহের এই যে এখানে যে জনন প্রক্রিয়ার ক্ষেত্রে ক্ষেপণনালীতে ওই যে ভাইয়া এখানে বলছে যে নবম খণ্ড, নবম নবম উদর খণ্ডকে দুই পাশে হ্যাঁ, দুইটা এই যে ভাষা ডিফারেন্সে মিলিত হয়ে একটি ক্ষেপণনালী গঠন করে। ওই তো তাহলে নবম, আচ্ছা এইটা আমার লিখে দেওয়া হয় না, এটাও লিখে ফেলতে হবে সাথে সাথে। ক্ষেপণনালী ঠিকই বুঝছো তুমি। তাহলে নবমে কিন্তু অনেক কিছু পারছি, আমরা অনেক কিছু পারছি। অর্থাৎ আমি যদি এখানে আসি ক্ষেপণনালী, এটা লিখা হয়নি, থ্যাংক ইউ। ক্ষেপণনালী এটা লেখা হয়নি, এটাও কিন্তু নবম খণ্ডকে, ঠিক আছে? ঠিকই বলছো, ওখানে ক্ষেপণনালী নবম খণ্ডকে হবে, ঠিক আছে? তাহলে নবম খণ্ডকে ক্ষেপণনালী, সাবজেনিটাল প্লেট, পুংজনন ছিদ্র, ওভিপোজিটর, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবো। তাহলে এই জিনিসগুলো আপাতত এই তথ্যমূলক এইভাবে থাকুক।